আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের যে ৭৫ দিনের ধারাবাহিক আয়োজন এবং ফ্রি আয়োজন, আমরা বিগত বছরের যে প্রশ্নগুলা এসেছে এবং যেগুলো আসতে পারে আমাদের বাছাইকৃত ১০০০ প্রত্যেকটা সাবজেক্টের ১০০০ করে প্রশ্নের যে আমাদের আয়োজন, তার তৃতীয় ক্লাস গণিতের, যেখানে আমরা ৭১ থেকে ১০৫তম ক্লাসের চুলচেরা বিশ্লেষণ সহ সমাধান করব। আপনাদেরকে আমি যেটা বলে থাকি যে অবশ্যই ক্লাসগুলো করে কোনো লাভ হবে না যদি না আপনি নোট করেন। এজন্য গণিত ক্লাসের অন্য ক্লাস কি করছেন সবগুলাতেই নোট করতে হবে, না হলে আসলে এটা আপনার নিজের লাভ হবে না। তো গণিত ক্লাসে এটা আরও বেশি জরুরি যে আপনাকে অবশ্যই নোট করতে হবে। তো খাতায় রেডি রাখবেন। কোনোটার যদি ব্যাখ্যা একদমই না বুঝেন, তার মানে বুঝতে হবে যে ওই টপিকের বেসিক আপনার একদমই দুর্বল, ওইটা আপনার একটা আলাদা একটা নোট প্যাড আপনি রাখবেন, যেখানে লিখে রাখবেন এই টপিকটা আমাকে বেসিক ভালো করে ক্লিয়ার করতে হবে। তার মানে ওইটা আপনার একদমই নড়বড়ে অবস্থা। আর বাকি যেগুলোর ব্যাখ্যা দেখে আপনি বুঝতে পারবেন, তার মানে ওর বেসিকে আপনার সমস্যা নাই, আপনার সমস্যা হচ্ছে প্র্যাকটিসে। বেসিক ক্লিয়ার আছে, এখন আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর এই যে আমরা প্রশ্নগুলো নিচ্ছে, এগুলা থেকে কিন্তু হুবহু কমন পাবেন, হুবহু কমন পাবেন, দেখবেন যে হুবহু কমন পাবেন। এবং গণিতের ক্ষেত্রে যদি আমি বলি ১০০% কমন পাবেন টপিক থেকে, হয়তো সংখ্যায় দিক সেদিক করা থাকবে, বাট মানে কোনো আলাদা কিছু থাকবে না। মানে হচ্ছে এমন কোনো কিছু যেটার আমি নিয়মই আপনাকে শেখাই নাই, যেটার প্রশ্ন যে টাইপের প্রশ্ন আমরা সমাধানই করিনি, এরকম হবে না। তো চলুন, যারা যুক্ত হয়েছেন, যারা স্যার কোনোদিন কি ক্লাস রুটিন দিলে ভালো হয়, দেখেন আপনি হয়তো নতুন এজন্য এই কথাটা বলছেন, না হলে এই কথাটা বলা মোটেও প্রাসঙ্গিক নয়, বরং আপনার অসচেতনতার মানে হচ্ছে নিদর্শন বলতে গেলে। আপনি দেখবেন যে আমাদের যে পেইড গ্রুপ, সিক্রেট যে গ্রুপ রয়েছে, ফ্রিতে, পেইড গ্রুপ না, সিক্রেট গ্রুপ, যেটা ফ্রিতে আপনি সেখানে এনরোল করতে পারবেন, ওই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, পিন কমেন্ট করা থাকবে। সেই গ্রুপে আপনারা দেখবেন যে আমাদের প্রতিদিনই আপনারা ইংলিশ মতো জব যেই হচ্ছে পেজে আমরা লাইভ নিচ্ছি, এই পেজেই হচ্ছে পোস্ট করা হয় যে শনি সোম বুধ রাত 8:30 হচ্ছে আপনার গণিত ক্লাস, সন্ধ্যা 6:30 সাধারণ জ্ঞানের ক্লাস। আজ কিন্তু হয়েছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30 বাংলা ক্লাস, 8:30 ইংরেজি ক্লাস। আমি আরেকবার বলে দিলাম। তো চলুন আমরা ক্লাস শুরু করে দেই। দেখবেন যে ৭১ নাম্বার প্রশ্ন, আজকে যেহেতু তৃতীয় ক্লাস, অলরেডি 35 70টা আমরা সমাধান করেছি। ৭১ নাম্বার প্রশ্নের সমাধানটা করেন। দেখেন, যারা বিগত ক্লাসগুলো করেছেন, ব্যাখ্যা সহ আমার ক্লাসগুলো করেছেন, তারা অলরেডি এই প্রশ্নের উত্তর করতে পারবেন। একটি পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত? একটা পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি কত? তার মানে আমার ভেতরের কোনো কিছু উল্লেখ না থাকলে বলেছি যে কোণ 2 রকমের কোণ হবে, একটা হচ্ছে অন্তঃস্থ কোণ, একটা হচ্ছে অন্তঃস্থ কোণ, আর একটা হচ্ছে বহিস্থ কোণ। ভেতরের কোণগুলা অন্তঃস্থ কোণ আর বাইরের কোণগুলা বহিস্থ কোণ। তো অন্তঃস্থ কোণের সমষ্টি আর বহিস্থ কোণের সমষ্টি সবগুলা, এই দুইটা সমষ্টি যদি আমরা যোগ করি, বাহু কয়টা আছে? 1 2 3 4 5টা। তো n দ্বারা আমরা বাহুর সংখ্যা ধরবো, n এর মান এখানে 5। তো সবগুলা, তার মানে ভেতরের কোণগুলার যোগফল, বাইরের কোণগুলার যোগফল সব মিলায় হবে n গুণন 180 ডিগ্রি, তার মানে n সরল কোণ। আর যদি ভেতরের কথা বলা হয়, শুধু অন্তঃস্থ হয়, তাহলে n থেকে 2 বিয়োগ n-2 গুণন 180 ডিগ্রি। আর বাইরের গুলার যতগুলাই বাহু হোক না কেন, এটা কিন্তু আপনারা সবাই আনসার করেন। আমি চাই যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেছেন কেউ যেন ভুল না করেন। আর যদি ভুল করেন তাহলে আপনার কিন্তু পরীক্ষায় মানে আপনার জন্য আসলে মানে চাকরির প্রস্তুতি নেওয়াটা ঠিক না। কারণ যে প্রথম ক্লাস করেছেন, দ্বিতীয় ক্লাস করেছেন, আমরা প্রত্যেকদিন এরকম টাইপের হচ্ছে প্রশ্ন সমাধান করেছি, আজকে কেন পারবেন না? তার মানে পরীক্ষা হলেও কিন্তু পারবেন না। সো ওই জায়গাটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। বহিঃ হচ্ছে এই যে 2 বিয়োগ করলেন, এই 2 গুণন 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। তাহলে এখানে বলছে পঞ্চভুজ মানে n এর মান 5 থেকে 3 বিয়োগ দিলে 3 গুণন 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 2 সমকোণ, তার মানে আমাদের 3 দুগুণে 6 সমকোণ। 3 দুগুণে তাহলে কত হবে? 3 দুগুণে হচ্ছে আপনার 6 সমকোণ হচ্ছে উত্তর। 6 সমকোণ হচ্ছে উত্তর। এবারে আসেন 33তম বিসিএসের একটি প্রশ্ন। একটি আয়তাকার ঘরের প্রস্থ বলতেছে, প্রস্থ তার
দৈর্ঘ্যের 2/3 অংশ, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 2/3 অংশ, কার? দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরটির পরিসীমা, পরিসীমা কাকে বলে বলেন তো? 40 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? পরিসীমা হচ্ছে আমার যে এই যে বাহু, যে কয়টা বাহু, এটা হচ্ছে যেহেতু আয়তক্ষেত্র, তার মানে একটা চতুর্ভুজ, তার 4টি বাহু আছে। যদি একটা ত্রিভুজ হয় 3টা বাহু, বা 5 বাহু বিশিষ্ট হলে 5টা বাহু, সবগুলো বাহু যদি আমি যোগ করে দেই তাহলে আমাদের যে মানটা পাবো সেটাই হচ্ছে পরিসীমা। তার মানে কোনো ক্ষেত্রকে যদি আমরা বেড়া দেই, যত মিটার বেড়ার প্রয়োজন হবে সেটা হচ্ছে তার পরিসীমা, সবগুলা বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, আমরা জানি আয়তক্ষেত্র এমন একটা ক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য এ হয়, এই দৈর্ঘ্য এ মানে এটার বিপরীতটাও এ, আর প্রস্থ বি, তার মানে প্রস্থের বিপরীতটাও হচ্ছে আমার কি বি হবে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? এ আছে 2টা, 2a প্লাস 2b, 2 যদি কমন নেন 2a প্লাস b হচ্ছে পরিসীমা, 2a প্লাস b হচ্ছে পরিসীমা। এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে আমার b। এখন প্রশ্ন বলতেছে প্রস্থ দৈর্ঘ্যের 3/2 ভাগ। বিষয়টা বুঝেন, নিচে যেটা আছে সেটা মোট, নিচে যেটা আছে সেটা মোট, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি 3 ভাগ হয় তাহলে প্রস্থ কয় ভাগ হবে? বামে যেটা থাকে সেটা উপরেরটা, আবার বলতেছি বামে যেটা থাকে সেটা উপরেরটা, বামে যেটা থাকে সেটা উপরেরটা, নোটে লিখে নেন। যেরকম ভগ্নাংশ যখন থাকবে তখন বামে যেটা থাকবে সেটা উপরেরটা। বলতেছে ক খ এর 2/3 অংশ, কি বলতেছে? ক খ এর 2/3 অংশ। তাহলে বামে যেটা আছে সেইটা উপরেরটা, ডানে যেটা আছে সেইটা নিচেরটা, বামে যেটা আছে সেইটা উপরেরটা। তাহলে প্রস্থ হচ্ছে আমার একক, যেহেতু এটা অনুপাত আকারে দেওয়া আছে তাহলে ওর সাথে x ধরে নেবেন বা ক ধরে নেবেন ইচ্ছা, 2x। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে আমার 3x, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 3x। এখন বলতেছে ঘরটির পরিসীমা, তাহলে পরিসীমা কত হবে? 2, এ হচ্ছে আমার, এ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার 3x, b হচ্ছে 2x, 3 2 5, 5 2 10, 10x হচ্ছে আমার কত? 10x হচ্ছে পরিসীমা। তো প্রশ্ন মতে, প্রশ্নে বলা আছে পরিসীমা হচ্ছে আপনার 40। তাহলে x ইকুয়াল কত হবে? 10 দিয়ে ভাগ করলে 4। তাহলে প্রস্থ 4 2 8, দৈর্ঘ্য 3 4 হচ্ছে আমার 12। এখন বলতেছে এর ক্ষেত্রফল আমরা কি জানি বলেন তো? যারা জানেন না তারা জেনে নেন এবং মুখস্থ করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্র কাকে বলে? যে 4 বাহু বিশিষ্ট ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র বলা হয়। প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রিও হইতে হবে, সমান ও সমান্তরাল, এবং কোণগুলো যদি 90 ডিগ্রি না হইতো তাহলে সেটা আয়তক্ষেত্র না হয়ে সামান্তরিক হয়ে যাবে। আর একটা কোনো দিনের ক্লাসের ব্যাখ্যাতে আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 12 আর প্রস্থ হচ্ছে 8, 8 12 তাহলে কত হবে? 96। তাহলে খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। আপনারা অনেকেই 96 আনসার করেছেন। যারা 96 আনসার করতে পেরেছেন তার মানে এই টপিকটা আপনার ক্লিয়ার আছে, এই টপিকটা আপনার যে নোটপ্যাড আছে সেখানে লেখার দরকার নাই, যেটা বেঁধে যাবেন সেইটা নোটপ্যাডে লিখে রাখতে হবে, এবং ওই টপিকটা আপনার ঘাটতি রয়েছে ওইটা পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক আছে? দেখেন, একজন মাছ বিক্রেতা, প্রশ্নটা একটু দেখেন, একজন মাছ বিক্রেতা প্রতি হালি, হালি মানে কয়টা? 4টা, আমরা বাংলার সবাই বুঝি, বাংলাদেশের হালি মানে 4টি, 4টা ইলিশ কিনেছে 1600 টাকা দিয়ে এবং প্রতিটা 350 টাকায় বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এইটা প্রশ্ন করেছে। তো 4টা ইলিশের দাম, যদি 4টা ইলিশ কিনেছে 1600 টাকা, তাহলে একটা ইলিশ 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 4 দিয়ে 16কে ভাগ দিলে 400, এটা তো আমরা সবাই মুখে মুখে পারি। কি বলেছিলাম আপনাকে? আপনি দোকানদার হয়ে যাবেন, তাহলে ক্যালকুলেশন আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে এটা মানসিক ব্যাপার আর কি, জাস্ট 400 টাকা সে কিনেছে, আপনি কিনলেন আর বিক্রি করলেন 350 টাকা। বলেন তো আপনার লস হবে না লাভ হবে? কম দামে বিক্রি করেছেন, লস হবে। কত টাকা লস হবে? বিয়োগ করে দেন। তাহলে এই দুইটার বিয়োগ করলে আপনি দেখতে পাচ্ছেন 50 টাকা লস হয়েছে।
লস হয়েছে 50 টাকা, ইনভেস্টমেন্ট কয় টাকা? ইনভেস্টমেন্ট 400, 400 রেসপেক্টে আপনার লস হয়েছে 50 টাকা। প্রশ্ন চেয়েছে শতকরা কত, শতকরা মানে 100, তাহলে 400-কে 4 গুণন 100 করা যায়, তার মানে 400-তে লস যদি 50 টাকা হয়, 100-তে লস কত হবে? দেখেন তো 4 ভাগের 1 ভাগ হবে, 50-কে 4 দিয়ে ভাগ করলে 12.5 হচ্ছে আমার লস শতকরা হার, তাহলে 12.5%। এগুলো হচ্ছে চিন্তা করে করে আপনি প্রশ্ন পড়বেন আর হয়ে যাবে। এই যে এগুলো জাস্ট আমি দেখালাম কারণ আপনাকে বোঝানোর স্বার্থে লিখেছি, কিন্তু জিনিসটা আপনি যখন অবজার্ভ করবেন বুঝতে পারবেন, পরীক্ষা হলে আপনার লেখার প্রয়োজন নাই। 4টার দাম 1600 টাকা, একটার দাম 400 টাকা, একটার দাম 400 টাকা, তাহলে বিক্রি করেছে 350 টাকা। ভাই 50 টাকা আমার লস হয়েছে, কত? 400, 4 গুণন 100, 400-তে যদি 50 টাকা লস হয়, 100-তে হবে তার 50-এ 4 ভাগের 1 ভাগ, 4 দিয়ে ভাগ করলে 12.5, এভাবে হয়ে যাবে আপনার আনসার। আর না হলে ওই যে একটা আপনাকে তো বলেইছি, প্রত্যেকটা বই থাকে শতকরা লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি কি, উপরে লাভ বা ক্ষতি থাকবে, উপরে লাভ বা হচ্ছে আমার ক্ষতি থাকবে, নিচে হচ্ছে মূলধন ইনভেস্টমেন্ট, আর হচ্ছে গুণন 100%, তাহলে হয়তো কত? 50, নিচে হচ্ছে আমার 400 গুণন 100%। এইভাবে হচ্ছে আপনারা করে ফেলতে পারেন, ঠিক আছে? সরি, এইভাবে হচ্ছে আপনারা যদি করে ফেলেন, কত হয়েছে? 400 টাকা হচ্ছে আপনারা ইনভেস্ট করেছেন, 400 টাকা যদি ইনভেস্ট করেছেন, তাহলে 0, তাহলে 8, 8, 12, 96.5, ঠিক আছে? 12.5% এখান থেকে আনসার আপনি বের করতে পারেন। এবারে দেখেন এই প্রশ্নটা একটু দেখুন, বুঝছে স্যার? ঢাক পড়ার সাথে সাথে উত্তর। আচ্ছা, এবার যখন প্রতি ফুট দড়ি, এগুলো একদমই সিম্পল কিন্তু পরীক্ষায় আসছে, দেখছেন 45তম বিসিএস খুব ধমাধম কিন্তু বিসিএস হচ্ছে, 45তম বিসিএস কিন্তু অনেক যে আগে আসছে তা কিন্তু না, কিন্তু এগুলাও কিন্তু আসবে এবং আপনার ব্রেন যেন শার্প হয়, এই জন্যই এগুলা প্র্যাকটিস করতে হবে। কি বলতেছে? যখন প্রতি ফুট দড়ি 10 টাকা, বাজারে গেছেন দড়ি কিনতে, 10 টাকা, 1 ফুটের দাম 10 টাকা, আপনি বাসা থেকে দড়ি কেনার জন্য নিয়ে গেছেন 60 টাকা, তখন 60 টাকায় তুমি কত ফুট দড়ি কিনতে পারবে? তাহলে আপনি কিন্তু এই 10 টাকা, যেহেতু 1 ফুটের দাম, 10 দিয়ে আমি 60-কে ভাগ দিলে 6, তাহলে এইটা তো এর চাইতে আর সহজ কিছু হয় না। এগুলা নিজে বাজার করার মতো করে চিন্তা করবেন, একদম হয়ে যাবে। দেখেন আমি যেভাবে মুনাফার ম্যাথ করতে বলি, সরল মুনাফা, সব মুনাফাই হবে, এটা একটু করার চেষ্টা করেন। আমরা কিন্তু গত 2 দিন কিন্তু আমরা এইভাবে করছি। আমি যদিও আপনাকে নোটে আবার শর্টকাটটা লিখে দিই, কিন্তু আমি আপনাকে বলি মুখে মুখে জিনিসটার ভিতরে ঢুকে করার জন্য। বার্ষিক 12% মুনাফায়, 12% মানে 12% মুনাফা মানে 100 টাকাতে আপনাকে দিবে হচ্ছে 12 টাকা, 12% মানে 100 টাকাতে আপনাকে 12 টাকা দিবে। তাহলে 10,000 টাকায়, 10,000 টাকায় 4 বছরের মুনাফা কত ভাই? কত? 10,000। 10,000-এর 2টা শূন্য যদি আপনি কেটে দেন, তাহলে থাকতেছে 100, তার মানে 100 আর 10,000-কে আমি লিখতে পারি 100 গুণন 100, তাহলে 100 টাকাতে মুনাফা পাবেন হচ্ছে আপনার কত? 12 টাকা। তাহলে গুণন 100, এখান থেকে তো 1200 টাকা আপনার আসতেছে, মানে আপনি দেখেই বুঝতে, 2টা শূন্য কেটে দিবেন, তার সাথে 2টা শূন্য আপনি কেটে দিবেন, তার সাথে এই 12টা আপনি কি করে দিবেন? গুণ দিয়ে দিলে 1200, এই 1200 হচ্ছে আপনার 1 বছরে, 1 বছরে পাবেন কি? 1200 টাকা। বলতেছে 4 বছরে, তাহলে 1 বছরে যদি 1200 টাকা হয় ভাই, 4 বছরে কত হবে? 4 12 4800 টাকা। এইটা হচ্ছে একদমই ইজি ব্যাপার। আর না হলে কোনটা? ওই যে যদি এগুলো না বুঝতে পারেন, I = PNR বসাই দিলেই কি হয়ে যাবে? ম্যাথ বের হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে করতেছেন। তো আমি বলবো যে এইভাবে শেখেন, এইভাবে শেখেন, ঠিক আছে? সূত্র দিয়ে তো করাই যায়, কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারেন, কোনো ম্যাথকে আপনি ভয় করবেন না, পাটিগণিতের কোনো ম্যাথ আপনার ভয় লাগবে না। আপনি পরীক্ষা হলে যাবেন, জানেন যে আমি এটা চিন্তা করেই বের করে দিব। দেখেন বলতেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি, জ্যামিতি কি থেকে কিন্তু চলে আসছে, রেখা কোণ থেকে। দুটি সন্নিহিত, সন্নিহিত কোণ মানে কি? পাশাপাশি কোণ, পাশাপাশি কোণ, একটা বিন্দুতেই যে 2টা কোণ সৃষ্টি হয়েছে সেটা সন্নিহিত কোণ, ঠিক আছে? ধরেন আমার এরকম ভাবে 2টা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই 2টা সন্নিহিত কোণ, কারণ একটা বিন্দুতে তৈরি কোণটা সৃষ্টি হয়েছে, তাহলে সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ। 2 সমকোণ মানে 180 ডিগ্রি হলে একটি অপরটিকে কি কোণ বলা হয়? এইটা হচ্ছে মুখস্থ সংজ্ঞাজনিত প্রশ্ন, সম্পূরক কোণ। আর 2টা সন্নিহিত কোণ, পাশাপাশি 2টা কোণ, যদি এদের সমষ্টি যদি 90 ডিগ্রি হইতো, তখন তাকে একটা আরেকটার পূরক কোণ বলা হইতো। একটা আরেকটার কি বলা হইতো? পূরক কোণ বলা হইতো। সরল কোণ কাকে বলা হয়? কোনো কোণের পরিমাণ যদি
দুই সমকোণ বা 180 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। সেটাকে আমরা কি বলবো? সরল কোণ। এইটা হচ্ছে আমার সমকোণ, সমকোণ, আর এই পুরাটা হচ্ছে আমার কি? পুরাটা হচ্ছে আমার সরল কোণ, সরল কোণ। আচ্ছা, আর সন্নিহিত কোণ কি বললাম? একটা বিন্দুতে যে দুইটা পাশাপাশি কোণ উৎপন্ন হবে তারা হচ্ছে আমার সন্নিহিত কোণ। তাহলে সম্পূরক কোণ কি? দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে সেটা সম্পূরক কোণ। পরস্পরের সম্পূরক কোণ। দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পর কি হবে? পরস্পর হচ্ছে পূরক কোণ। আপনাকে বলা হলো একটি কোণের মান 60 ডিগ্রি, একটি কোণের মান 60 ডিগ্রি, তার পূরক কোণ কত? তার পূরক কোণ কত? পূরক কোণ মানে দুইটার যোগফল কত? 90 হইতে হবে। তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তার পূরক কোণ হবে অবশ্যই 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয়, 30 ডিগ্রি। আর যদি একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার সম্পূরক কোণ কত বলেন তো? তার সম্পূরক কোণ কত? তার সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কত হবে? সম্পূরক কোণ মানে দুইটা সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হইতে হবে। তাহলে 180 থেকে 60 যদি আপনি বিয়োগ করে দেন তাহলে ভাই কত হচ্ছে? 120 ডিগ্রি। নোট করে রাখেন অথবা স্ক্রিনশট দেন, ক্লাসের পরে নোট করেন, কিন্তু নোট আপনাকে করতেই হবে। এবারে আসেন 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হার। হার যখন আসে, হার মানেই কিন্তু 100 টাকাতে। সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়েছেন, দিয়ে কোনো একটা ব্র্যান্ডের দোকানে গিয়েছেন, ইজি শপ হইতে পারে বা লোটো হইতে পারে বা যে কোনো ধরেন আফজাল শুজ হইতে পারে, ঠিক আছে, দেশীয় ব্র্যান্ড। তো যে সেখানে আপনি যে আপনার জুতোটাই কিনেন না কেন আপনাকে 3% হারে ভ্যাট দিতে হবে সরকারকে। এটা মানে কি? আপনার যে ক্রয় মূল্য সেটার পার 100 টাকাতে শতকরাতে 3 টাকা দিতে হবে, শতকরাতে 3 টাকা। সো হার কিন্তু কোনো সময় ওই কেজি প্রতি হয় না, সবসময় যে আমরা ভ্যাট দেই শতকরাতে হয়, এই যে কেনা বেচার। তাহলে 350 টাকা দরে 3 কেজি, দর মানে কি? প্রতি কেজির আমার দাম কত? তাহলে 3 কেজি মিষ্টি কেনা হয়েছে, তাহলে ভ্যাট কত হবে? মোট কত টাকা ভ্যাট দিতে হবে? এবার আসেন 350 টাকা, আমরা যদি 1 কেজির দাম 350 টাকা, তো 100 টাকাতে দেওয়া লাগবে 4, 1 কেজি 350 মানে 300 যোগ 50, তাহলে 100 টাকাতে যদি 4 টাকা হয়, 300 টাকাতে 3 তারা 12 টাকা, আর 100 টাকাতে 4 টাকা হলে তার অর্ধেক টাকা 50 টাকাতে দিতে হবে 2 টাকা, তাহলে 12 2 হচ্ছে 14 টাকা দিতে হবে। 350 টাকাতে দেওয়া লাগবে 14 টাকা, তার মানে 1 কেজি কিনলে 14 টাকা ভ্যাট দিতে হবে সরকারকে। 3 কেজি কিনলে 3 14 42 টাকা দিতে হবে সরকারকে। এর চাইতে কি কঠিন কি এটা? কিন্তু আপনি কিন্তু কমপ্লেক্স করে ফেলবেন গণিতের ম্যাথ করতে যায়, মানে অনেক বেশি করে ফেলবেন, পাকায় ফেলতে পারেন, কিন্তু সহজভাবে করেন। এটা আপনি বের করতে পারেন। ওই 3 টাকা ধরুন লিখিত আসছে, তখন আপনি করতেন 1 কেজির দাম 350 টাকা, তাহলে 3 কেজির দাম হয়তো 1050 টাকা। তখন 100 টাকায় ভ্যাট আমার এইভাবে লিখতেন, 100 টাকায় ভ্যাট 4 টাকা, 1 টাকায় ভ্যাট 4 বাই হচ্ছে 100 টাকা, সুতরাং 1050 টাকায় কত। তো এগুলো রিটেনের জন্য করবেন, ঠিক আছে, এমনি দরকার নাই। আপনি জাস্ট পড়বেন এবং নিজে যে ওই দোকানে মিষ্টির দোকানে যে নিজের ব্রেন দিয়ে যেভাবে ক্যালকুলেট করতেন সেই ক্যালকুলেশনটা আপনাকে শিখতে হবে। সেই ক্যালকুলেশনটা কি করতে হবে? আপনাকে শিখতে হবে। এবারে আসেন, এগুলো আমরা প্রতিদিনে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে রিপ্লেস হবে 1/100 দ্বারা। এবারে আছে কত? 66 পূর্ণ 2/3 পূর্ণ। এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, অপ্রকৃত ভগ্নাংশে যার হরের চাইতে লব বেশি হয়, তাহলে সিস্টেমটা কি? পূর্ণ অংশের সাথে সিস্টেমটা কি বলেন? আবার দেখেন, আপনারা অনেকেই জানেন পূর্ণ অংশের সাথে হরকে নিচে যেটা আছে সেটাকে গুণ করতে হবে আর উপরেটা যোগ করতে হবে লবটা। তাহলে 66 গুণন 3, 3 6 18, 8 হাতে আছে 1, 3 6 18 19, 198। তাহলে এই পূর্ণ অংশের সাথে কি করতে হবে? নোট ডাউন করে রাখেন যাদের এখনো ক্লিয়ার নাই। নিচেরটা গুণ করতে হবে। নিচেরটাকে কি বলে? নিচেরটাকে হর বলে। উপরেটাকে কি বলে? উপরেটাকে লব বলে। আর লব যোগ করতে হবে, তাহলে যোগ করে দিবেন উপরেরটা, তাহলে হয়ে গেল 200। তাহলে এই 200টা উপরে বসবে, তাহলে 200 উপরে আর হর যেটা আছে সেটাই। তাহলে এইটাকে আমরা অপ্রকৃত আকারে লিখলে 200/3 হয়। আর পার্সেন্টেজ যে ছিল, পার্সেন্টেজকে উঠায় দিলে 1/100, কাটাকাটি করলে 100 দিয়ে কাটলে কত? 2 হয়, আর কাটাকাটি করা যায় না, 2/3 হচ্ছে আনসার। তাহলে ক নাম্বার হচ্ছে এখানের আনসার, ক নাম্বার হবে এখানে আনসার। স্যার একটু আস্তে পড়ান।
ওকে আস্তে পড়ানো যাইতে পারে, তবে গণিতটা একটু জোরে পড়ানোর চেষ্টা করি, কারণ এটার সাথে আপনি অভ্যস্ত হওয়া মানে আপনার ব্রেনটাই কিন্তু দ্রুততার সাথে অভ্যস্ত হবে। এইটার সাথে অভ্যস্ত হওয়া মানে আপনি যখন ওই যে হয় না যে যদি আপনার বই পড়ার অভ্যাস বেশি থাকে তাহলে আপনি দ্রুত বই শেষ করতে পারবেন। আর বই পড়ার যদি অভ্যাস না থাকে তাহলে দেখবেন বই এক পেজ পড়ে আরেক পেজে গেলে আপনার ব্রেনটা অন্যদিকে ডাইভার্ট হয়েছে, আপনি বইয়ের দিকে তাকাই আছেন অন্যদিকে চিন্তা, তখন আপনি আবার এসে বই পড়তেছেন, দিয়ে অনেক সময় লাগবে এবং বই খুব দ্রুত বইটা আপনার মাথায় গাঁথবেও না। একটা গল্প হয়তো শুনে থাকবেন আপনারা, একদিন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ওই বাগানে বসে বই পড়ছিল, তো তার টেবিলে হচ্ছে ডান সাইডে অনেকগুলা এক গাদা বই, বাম সাইডে দেখলো মাত্র 1-2টা বই। তো এই সময় মানে হচ্ছে যে কাজে যাচ্ছে একটা লোক, সে এইটা দেখছে। এরপরে সে বিকালে যখন আসছিল তখন দেখে বাম সাইডে তার বইগুলা আর ডান সাইডে কোনো বই নাই, সে বই পড়তেছে। তো এটা তো সম্ভব না, তো এত দ্রুত তো বই পড়া সম্ভব না। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি মানে এত দ্রুত কিভাবে বই পড়তে পারেন? তখন উনি বলছে যে আমি আসলে বইয়ের পৃষ্ঠার দিকে তাকাইলেই মানে একটা পেজে যখন তাকাই তখন অল্প সময়ের মধ্যেই ওইটা আসলে স্ক্যান করে নিতে পারে ব্রেন আর কি। এটা যারা অনেক বেশি পড়বেন আর পড়া বই যখন পড়বেন তখন এই জিনিসটা হয়। ধরেন একটা বই একটা উপন্যাস পড়েছেন পুরাটাই, 2 দিন পরে ওই উপন্যাসটা আপনি পড়তে গেছেন, এক পেজে তাকাবেন ওই পেজের ঘটনাটা আপনার ব্রেনে মনে হচ্ছে, আপনি শুধু পেজ উল্টাচ্ছেন। এই জন্য চেষ্টা করবেন দ্রুততার সাথে মানে যেন আপনি মানে এইটার সাথে যেন আপনি অ্যাডাপ্ট হইতে পারেন, এইটার জন্য আপনি কি চেষ্টা করবেন। এবারে আসেন, 3টি পূর্ণ সংখ্যার যোগফল বিজোড় হয়। 3টি পূর্ণ সংখ্যার যদি গুণফল বিজোড় হয় তাহলে উক্ত 3টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় হবে? মজার ব্যাপার। একটা জিনিস আপনার খেয়াল করেন, এই জাতীয় জিনিস বোঝার জন্য ধরেন বিজোড় সংখ্যা নিছেন, একটা বেজোড় সংখ্যা নিছেন 3, আর একটা বেজোড় সংখ্যা 5, আর একটা বেজোড় সংখ্যা 7 নিছেন। গুণ করেন, 3 আর 5 গুণ করলে 3 5 15, 7 আর 15 গুণ করলে 7 15 কত হয়? 6 15 90, 105। এবার ধরেন 3 3 5 নিছেন, 3 3 9, 5 9 45। দেখেন 3টা বেজোড় সংখ্যা যখন গুণ করবেন অল টাইম বেজোড় হয়। বেজোড় গুণ করলে যতগুলা বেজোড় সংখ্যা আপনি গুণ করবেন আজীবন বেজোড় সংখ্যাই হবে। 1000টা 1 কোটিটা বিজোড় সংখ্যাও যদি গুণ করেন বিজোড় সংখ্যা হবে। কিন্তু এর মধ্যে যদি বিজোড়কে যদি আপনি গুণ করেন যে কোনো একটা জোড় সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে? 7 জোড় হয়ে যাবে। ধরেন যখনই আপনার জোড় 4 7 28, 7কে যখন আপনার 6 দিয়ে 6 7 42, তার মানে বিজোড়কে যখনই অনেকগুলা বেজোড়ের মধ্যে গুণ করতেছেন, একটা যদি জোড় হয় তাহলেই কিন্তু গুণফল জোড় হয়ে যাবে। এজন্য অনেকগুলা বিজোড় সংখ্যা, ধরেন 100টা বিজোড় সংখ্যা গুণ করবেন তাহলে গুণফল আপনার বিজোড়ই হবে। কিন্তু ওর মধ্যে 100টার মধ্যে যদি 99টা বিজোড় আর একটা যদি জোড় হয় তাহলে গুণফল হয়ে যাবে জোড় সংখ্যা। তাহলে বলতেছে প্রশ্নে যে 3টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় হয়, 3টা পূর্ণ সংখ্যার গুণফল বেজোড় মানে ওই 3টা সংখ্যাই বেজোড়। 100টা পূর্ণ সংখ্যার গুণফল বেজোড় মানে 100টা সংখ্যাই বেজোড়। n সংখ্যক পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় মানে n সংখ্যক সংখ্যাই বিজোড়। লিখে নেন খাতায়। তাহলে 3টা পূর্ণ সংখ্যাই হচ্ছে আপনার বিজোড়। এগুলা কিন্তু আমি যে সংখ্যার উপরে ক্লাস নিয়েছি, দেখবেন ইউটিউবে ইএম জবে আপনি ক্লাস পাবেন সংখ্যার উপরে 13টি ক্লাস। ইএম জব ইউটিউবে আপনি সার্চ দিবেন, ফ্রিতেই দেখবেন সংখ্যার উপরে, শুধু সংখ্যা চ্যাপ্টার উপরে 13টি ক্লাস আছে। এগুলার একদম ভালো করে ভাজা করা আছে। আপনার যদি বেসিক শিখতে যদি আগ্রহী হন, হাতে যদি 12 ঘন্টার মতো সময় থাকে, আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে, তাহলে আপনি প্লেলিস্টটা করে দেখতে পারেন। সংখ্যার উপরে কোনো সমস্যা হবে না। আসেন 80 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 80 নাম্বার প্রশ্নটা দেখি, ঠিক আছে। ইভেন নাম্বার, ইভেন মানে জোড় সংখ্যা, অড মানে বিজোড় সংখ্যা। ইভেন মানে জোড় সংখ্যা, অড মানে বিজোড় সংখ্যা। যারা জানেন না ওরা একটু খাতায় নোট করে নেন। সেটা হচ্ছে অড নাম্বার মানে হচ্ছে বিজোড়, ইভেন মানে হচ্ছে জোড়। তো ইংরেজি পরিভাষাটাও শিখে রাখলেন। বলতেছে আমরা একটা বৃত্ত আঁকাই ফেলি। ধরেন একটু মোটা বৃত্তই আঁকাই, ঠিক আছে।
ওকে, এবারে বলতেছে দুইটা বিন্দুর, তার মানে যে কোনো দুইটা বিন্দু, ধরেন এখানে একটা বিন্দু এখানে হইতে পারে, এদের সংযোগ রেখা, অথবা এখানে এখানে আর এখানে হইতে পারে, এইটা হইতে পারে, অথবা ধরেন এটা কেন্দ্র, এইটাও হইতে পারে। তো যে কোনো দুইটা বিন্দুর যখন আমরা সংযোগ রেখা আমরা তৈরি করব বা রেখাগুলোকে সংযোগ করে দিব, দিয়ে যে দুইটা বিন্দুকে যখন আমরা সংযোগ করে দিব, দুইটা বিন্দুকে যখন আমরা একসাথে কানেক্ট করে দিব, যে রেখার মাধ্যমে দুইটা বিন্দু কানেক্ট হবে সেই রেখাকে আমরা কি বলবো? সেই রেখাকে বলা হবে জ্যা। সেই রেখাকে কি বলা হবে? জ্যা। ভালো করে দেখেন, এখন যে জ্যা, এই যে দুইটা বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু আমরা কানেক্ট করে দিলে সেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে যে এর মধ্যে কিছু যে থাকবে যারা কেন্দ্র দিয়ে যাবে, এই যে এত কেন্দ্র দিয়ে স্পর্শ করে নাই, এইটাও কিন্তু স্পর্শ করে নাই কেন্দ্রকে, কেন্দ্র এখানে আছে, তাহলে এই যে এর মধ্যে যে সকল যে আবার কেন্দ্র দিয়ে যাবে তাদেরকে বলা হবে ব্যাস। আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। এগুলো আপনারা হয়তো জানেন, না জানলে একটু ক্লিয়ার হয়ে নেন। আর চাপ কোনটা? চাপ সবসময় পরিধি থেকে, এই যে পরিধি থেকে এই অংশটুকু কেটে নিছে, এইটা হচ্ছে আমার কি? চাপ। চাপ দুই প্রকারের হয়, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। এই দেখেন অর্ধবৃত্ত, এই যে দেখেন বৃত্তকে দুইটা সমান চাপে আমার কি করছে? বিভক্ত করছে। এই অর্ধবৃত্তের চাইতে যদি চাপ ছোট হয়, যেমন এই পাশের চাপটা, তাকে বলা হয় ছোট চাপ, উপচাপ। আর যদি বড় হয় তাহলে হবে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে অধিচাপ। তো এতটুকু আপাতত জানবেন, এইটা যেন কোনোভাবে না ভুলে যান যে বৃত্তের দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। এবার এই প্রশ্নটা একটু পড়েন মনোযোগের সহিত। কি বলতেছে? সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? ধরেন আপনাকে 101টা বা 102টা গাছ দিলাম, দিয়ে বলছি যে আপনি ভাই 10 লাইন করবেন। এখন আপনি 10 লাইন করলে প্রতি লাইনে যদি 10টা করে দেন, তো এরকম কয়টা হবে? প্রতি লাইনে 10টা করে দিলে 10 গুণন 10, 100টা থাকবে, হয়ে যাবে। আর 2টা কিন্তু অবশিষ্ট থাকবে। কিন্তু আপনাকে বললাম ভাই আপনি এমনভাবে লাইন করবেন কোনো গাছ যেন অবশিষ্ট থাকে না এবং কোনো লাইনও যেন অপূর্ণ থাকে না। প্রত্যেক লাইন পূর্ণ হবে এবং প্রত্যেকটা গাছই ব্যবহৃত হবে। মজা তখন হবে, সেটা হচ্ছে যে আমার তখন কি হইতে হবে? যে আমি এমন সংখ্যক লাইন করব যেই লাইন দিয়ে আমি আমার গাছ সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে 100 যদি 2 হয়, আমি 51 লাইন করতে পারি, প্রত্যেক লাইনে 2টা করে থাকবে। অথবা 2 লাইন করতে পারি, প্রত্যেক লাইনে আমার কয়টা করে থাকবে? প্রত্যেক লাইনে হচ্ছে আমার 51টা থাকবে। এখন 3 সুতরাং 51, তার মানে 3 সুতরাং 51, তার মানে আমরা কি করতে পারি? 3 দুগুণে 3 সুতরাং 51, 51 দুগুণে 106, 51 দুগুণে 102, তার মানে 6 গুণন 17, 6 17 কত হয়? 6 17 হচ্ছে আমার 102। তাহলে আমরা কিন্তু 6 লাইনও করতে পারি, প্রতিটা লাইনে 17টা করে গাছ থাকবে। অথবা আমরা 17টা লাইন করতে পারি, প্রতি লাইনে 6টা করে গাছ থাকবে। কিন্তু আমাকে প্রশ্ন যদি এরকম হয় যে এই যে আমার ইচ্ছা হইলো 7 লাইন করব, অথবা 14 লাইন করব, অথবা 21 লাইন করব, অথবা 35 লাইন করব, অথবা 42 লাইন করব, তো যে কোনোটাই করলেও যেন আমার কোনো গাছ অবশিষ্টও না থাকে, কোনো গাছের ঘাটতিও না থাকে। এইরকম যদি হয়, প্রত্যেকটা সংখ্যার কি করতে হবে ভাই? লসাগু। নোট ডাউন করে রাখেন, লসাগু তখন করতে হবে। গসাগুর কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে গসাগু কি? গসাগু হচ্ছে সবচাইতে কতজন মানুষের মধ্যে ভাগ করে দিতে পারবেন, সর্বোচ্চ সমান ভাগে ভাগ করে দিতে পারবেন, সেটা গসাগু। নোট ডাউন করে রাখবেন। এবং সর্বোচ্চ আমার কত সংখ্যক আমার হচ্ছে এতগুলো লাইন, সমান লাইন করব, কোনো গাছ অবশিষ্ট থাকবে না বা কমতি হবে না, তাহলে সেটা করতে হবে লসাগু। তাহলে চোখ বন্ধ করে এই যে 7, 14, 21, 35, 42 এদের কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করার সময় কি বলেছিলাম? প্রথমে 2 দিয়ে ভাগ করবেন। যে কোনো 2টাকে যদি ভাগ যায় তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করবেন, আবার 2 দিয়ে ভাগ করার চেষ্টা করবেন, 2 দিয়ে ভাগ না গেলে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করবেন, 3 দিয়ে ভাগ না গেলে 5 দিয়ে ভাগ করার চেষ্টা করবেন, 5 দিয়ে ভাগ না গেলে 7 দিয়ে ভাগ করার চেষ্টা করবেন। এইভাবে আস্তে আস্তে বড়ের দিকে যাবেন। তাহলে প্রথমে চেষ্টা করতে হবে 2 দিয়ে যদি ভাগ করার চেষ্টা করেন, 14 ভাগ যায়, 42 ভাগ যায়, 2টা ভাগ যাচ্ছে, সো 2 দিয়ে ভাগ করেন।
2 কে 7 দিয়ে ভাগ করলে 7 যায় না, ভাগ যায় না, 7ই লিখবেন। তাহলে 14কে 7 দুগুণে 14, 21কে ভাগ যায় না 21, 35কে ভাগ যায় না 2 দিয়ে 35, 42কে যায় না 21। এবার 2 দিয়ে চেষ্টা করেন, 2 দিয়ে আর কোনোটাকেই ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে দেখি চেষ্টা করি। 3 দিয়ে আমার কি হয়, 3 দিয়ে আমি 21কে ভাগ করতে পারবো, এখানেও 21 দুইটা আছে, সো 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে 7কে যায় না, 7কে যায় না, 7 লিখলাম। 21কে 3 দিয়ে, 3 7 21, 35কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 35 লিখলাম। আর 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21। এবার আমি কি দেখবো, 3 এর পরে 5 দিয়ে দেখবো, 5 দিয়ে এদের একটাও জানে, শুধু একটা গেলে আমি দিব না, আমি অন্তত যেন আমার কি 2টা ভাগ করা যায়। সো 5 দিয়ে ভাগ করলাম না, এবার 5 এর পরে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে তো দেখতেছি 7 এর অনেক হয়ে গেছে, সো 7 দিয়ে 7 একে 7, 7 একে 7, 7 একে 7, 5 7 35, 7 একে 7। এবার তাহলে দেখেন শুধু 5 আছে, তাহলে আর কোনো ভাগ করার দরকার নাই। এই যে প্রান্তীয় যেগুলো আছে সেগুলো এখন গুণ করে দিতে হবে, প্রান্তে যেগুলো আছে সবগুলা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে গুণ করলে আমরা কি পাবো, 2 গুণন 3 গুণন 7 গুণন এই যে 5, এটাই হচ্ছে আমার লসাগু। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6 5 কত হয় 30, আর 7 3 7 21, তাহলে 210। নোট ডাউন করে রাখেন এইগুলা, যেন এই যে আজকে শেখালাম, এখন সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, এখানে 7 14 21 35 না দিয়ে ওই 10 12 17 21 দিয়ে দিতে পারে, কিন্তু করতে হবে কি লসাগু, ভালো করে মাথায় নেন। এবারে আসেন গসাগু, কিন্তু আরেকটা বলছে গসাগু। গসাগু তো আপনারা জানেন যে গুণনীয়কগুলোর মধ্যে কমন যে সবচেয়ে বড় গুণনীয়ক সেটা হবে। তো গত ক্লাসগুলোতে আমি একভাবে দেখিয়েছি, আজকের ক্লাসে একটা টেকনিক দেখাবো, এইটা আপনারা গসাগুর প্রসেসের মধ্যে না যেও গসাগু বের করতে পারবেন। অপশন টেস্ট, সেটা দেখেন। সেটা কি, আমার এক দিয়ে আমার অপশনগুলোতে দেখবো যে 4টা অপশন থাকবে, অপশনগুলোতে দেখবো যে আমার কোনটা দিয়ে সবগুলাকেই ভাগ করা যায়। 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায় জানি, দ্বিতীয়টাতে দেখি 2 দিয়ে 24কে ভাগ করা যায়, 30কে ভাগ করা যায়, 77কে ভাগ করা যায় না, সো 2 হবে না। এবার 3 দিয়ে 24কে, 3 8 24, 3 10 30, 77কে কি 3 দিয়ে ভাগ করা যায়? কোন সংখ্যা 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন ওই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক যোগ করলে যোগফলকে 3 দিয়ে ভাগ করা যাবে। 14কে কি 3 দিয়ে ভাগ করা যায় না, সো 3ও হবে না। এবার আমরা 8 দিয়ে চিন্তা করি, 8 3 8 24, 30কে 8 দিয়ে ভাগ করা যায় না, সো 8ও হবে না। তাহলে আসলে এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে আনসার হবে এই ক নাম্বারটা। আনসার কি হবে, আনসার হবে সেই ক নাম্বারটা, 1 হচ্ছে আপনার আনসার। তাহলে এই হচ্ছে ট্রিক্সগুলা কিন্তু আপনাদের কি রপ্ত করতে হবে, ট্রিক্সগুলো আপনাদের রপ্ত করতে হবে। দেখেন নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যা। এখন এটা তো 0.3, বুঝতেই পারতেছেন। 1কে যদি 3 দিয়ে ভাগ করেন, আপনারা জানেন 1কে 3 দিয়ে ভাগ করলে 0.33, এটা আমরা সবাই জানি। কারণ কি 100কে 3 ভাগ করা লাগলে 33.3333 করে হয়। আর 1কেও যদি 3 ভাগের 1 ভাগ মানে কি 100কে 3 দ্বারা ভাগ করতেছি, মানে 3 ভাগের 1 ভাগ মানে পয়েন্ট হচ্ছে আমার 33333। 1কে যদি আমরা 3 ভাগ করে ভাগ করি, এবার যদি 2কে যদি ভাগ করি 5 দ্বারা, তাহলে আমরা একটা করতে পারি যে আমি উপরে একটা শূন্য নিব আর একটা পয়েন্ট নিব ভাগফলে, কারণ 2কে তো 5 দিয়ে ভাগ করা যায় না, তো একটা শূন্য নিলাম, একটা শূন্য নিয়েছি জন্য আমি পয়েন্ট নিব। এবার চেষ্টা করব 5কে, এবার 20কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 4, তাহলে 0.4, তাহলে এইটা হচ্ছে আমার 0.4, এইটা হচ্ছে আমার 0.33, এইটা হচ্ছে 0.3। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট ক নাম্বার, কিন্তু এই রুটের নিচে যদি 0.3 থাকে তাহলে এইটা কত হয়, রুটের নিচে 0.3 থাকলে কত হয়। এখন আমি একটু সময় নিয়ে আপনাদেরকে রুটের নিচের যদি কোনো সংখ্যা থাকে সেইটা ট্রিক্স শেখাচ্ছি, এইটা মনোযোগ দিয়ে করেন, খাতায় লিখে নেন। দেখেন রুটের নিচে যদি 0.0004 থাকে, 0004 থাকে, রুটের নিচে যদি রুটের নিচে যদি 0.003 থাকে, রুটের নিচে যদি 0.003 থাকে, এইটা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে? তো এইটা থাকতে পারে, তো এটা আমরা আর একটা 0.3 দিয়ে দিলাম। তো দেখেন এরকম দেওয়া আছে। এরপরে আমরা কি করব, আমরা একটু শিখে নেই।
একটু শেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে রুটের নিচের প্রত্যেকটা জোড়া জোড়া করবেন। এখন এদেরকে তো জোড়া জোড়া করলাম, তো 5টা আছে তখন তো জোড়া করার জন্য পরে একটা শূন্য যোগ করবেন, 3টা আছে পরেরটা জোড়া করার জন্য পরে একটা শূন্য যোগ করবেন। এখানে আমি জোড়া করার জন্য একটা আছে, তাহলে জোড়া করার জন্য পরে শেষে একটা শূন্য যোগ করবেন। তার মানে নোট করে নেন আপনার খাতাতে যে যখন পয়েন্ট একের চাইতে ছোট, পয়েন্ট মানে কি, পয়েন্ট 9 মানে কি একের চাইতে ছোট, মানে একের চাইতে এগুলা লেস দেন 1 এর চাইতে ছোট হইলেই পয়েন্টে নেমে আসবে। তাহলে যখন আমার দশমিক সংখ্যা হবে তখন আমি কি করব, আমি জোড়া জোড়া করব। শূন্যগুলা প্রত্যেকটা এক জোড়া শূন্য থেকে একটা শূন্য আসবে উত্তরে, পয়েন্টের জন্য পয়েন্ট বসবে। এখন এখানে কয়টা আছে, এক জোড়া 2 জোড়া শূন্য আছে, তাহলে পয়েন্টের পরে প্রত্যেক জোড়া শূন্য থেকে এক জোড়া করে আসবে, প্রত্যেক জোড়া শূন্য থেকে এক জোড়া করে আসবে। এখন এই যে প্রত্যেক জোড়া এই জোড়া থেকে এক জোড়া করে আসবে। এবার এখানে 0.4 মানে কি, আমরা জানি 4কে বর্গমূল করা যায়, √4 মানে 2, তাহলে 2 বসাই দিলেন, তাহলে এইটার আনসার হচ্ছে 0.02। এইটার আনসার কত, এটার আনসার 0.02। এখন আসেন প্রত্যেকটার, এটা হচ্ছে 0 ঠিক আছে। এবার 30কে কি রুট করা যায়, রুট করা যায়, ফ্র্যাকশন হবে, ভগ্নাংশ হবে। তো 30-এর সবচাইতে কাছে ছোট কোনটা বর্গ সংখ্যা আছে, 25 আমরা জানি, 25কে যদি রুট করেন তাহলে 5 হয়। তার মানে এখানে 5 লিখবেন চোখ বন্ধ করে, ঠিক আছে। তার মানে চোখ বন্ধ করে 5 লিখবেন, তার মানে 0.05 এর পরে সামথিং হবে। তো সামথিংও বের করা যায়, অ্যাপ্রক্সিমেশন করা যায়। এই যে 25 লিখছেন, এই যে 25 যে লিখছেন, তাহলে 30 থেকে 25 কত কম, 5 কম, এটা উপরে যাবে। আর নিচে এই যে 5 লিখছেন, 5 এর 2 গুণ 10, তার মানে এইটা হচ্ছে 0.2, তার মানে 1/2, তার মানে 0.5, তার মানে 5 এর পরে আরেকটা 5 হবে। এগুলো হচ্ছে আনসার। তাহলে এখানেও কত হবে, এখানেও হবে আমার 0.55। তাহলে এখানেও কত হবে, এইটার আনসার হবে দেখেন 0.30, তার মানে 55, তার মানে 0.5 এর উপরে, 5 এর উপরে যাচ্ছে। সো এইটার ভ্যালু হচ্ছে 0.5 এর উপরে, তাহলে এটা সবচাইতে বড় হয়ে যাচ্ছে, সবচাইতে ছোট এইটা। তাহলে এখন আমি আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি, ধরেন হোমওয়ার্ক এখনই আবার আমি একটু করে দিব, সেটা হচ্ছে পয়েন্টের নিচে, এখন আপনারা করেন সবাই, পয়েন্টের নিচে 0009 এইটা আছে, আর পয়েন্ট হচ্ছে 009 এইটা, এই দুইটার আনসার কত হবে, সবাই সবাই খাতায় জোড়া মিলাইতে হবে। নোট করতে গেলে কি হয়েছে, এই সমস্যাটা হবেই ভাই। স্যার যখন নোট করি তখন নোট করার সময় একটু সময় দিয়ে, না হলে দেখেন নোট করা এজন্যই আপনি স্ক্রিনশট দিবেন, ক্লাসটা করার পরে আরেকটু স্ট্রাগল করতে হবে। ক্লাসটা করার পরে এখানে যতটুকু পারে নোট করবেন, কারণ 1 ঘন্টার উপরে ক্লাস চলে গেলে ক্লাস করার জন্য আগ্রহ হারাই ফেলবেন, আপনারাই হারাই ফেলবেন, ঠিক আছে। সো সময় দিয়ে দিয়ে যদি করি তাহলে আপনাদেরই বিরক্ত লাগবে। এই জন্য আমরা শেখাই যাচ্ছি, আপনার ক্লাসটা তো রেকর্ড থাকতেছে, তখন আবার নোটটা কমপ্লিট করবেন দ্রুত। এটার জন্য করেন, দেখেন জোড়া জোড়া, তাহলে পয়েন্ট বসে গেল, এক জোড়া শূন্য থেকে একটা শূন্য আসবে। আর 0.9, রুটকে 0.9কে 9কে যদি রুট করেন তাহলে হয় 3, তাহলে 0.3 হবে আনসার। এবার এখানে আসেন, জোড়া 9 তো একা, তাহলে এর পরে আর একটা শূন্য দিয়ে জোড়া মিলাই নিবেন, তাহলে পয়েন্ট এই হচ্ছে পয়েন্ট বসে গেল, 2টা শূন্য, এক জোড়া শূন্য থেকে একটা জোড়া আসলো। এবার 90 এর চাইতে ছোট, সবচাইতে কাছে পূর্ণবর্গ সংখ্যা কে আছে, 9 নং 81, তাহলে 81কে যদি আপনারা 9 নং 81 0.9, এবার 81 থেকে 90 থেকে 81 বিয়োগ দিলে থাকতেছে 9, আর এই যে 9 এর ডাবল, এই যে 9 হয়েছে, 9 এর ডাবল হচ্ছে 18, তাহলে আপনি যদি 9কে 18 2, তার মানে 1/2, তার মানে এটা হাফ, তার মানে এরপরে আর একটা 5 আসবে। দেখেন ক্যালকুলেটর ইউজ করে দেখেন 0.095। এখন হুবহু যে আপনার পারতে হবে তাও না, এই নিয়মটা একটু রপ্ত করেন, অ্যাপ্রক্সিমেশন করতে পারলেই হইলো। এটা অনেক ভাইটাল প্রশ্ন, এটা অনেক ভাইটাল প্রশ্ন। আমি শুধু বিসিএস এর বলা নিয়েছি, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এই যে গত প্রাইমারি যে হইলো, এই সালেই যে প্রাইমারিটা হইলো, এই প্রাইমারির প্রথম প্রশ্নই দেখবেন এইটা ছিল, মানে এইরকম হচ্ছে প্রশ্ন ছিল, ঠিক আছে। দুইটাই কিন্তু একই অ্যান্সার দিয়েছেন। মামুন খান ভাই, আপনার উত্তর কিন্তু ভুল হয়েছে। এই যে রিপা আক্তার আপু ঠিক দিয়েছেন, একটা হচ্ছে 0.03 আর একটা 0.095। কোথায় 03,
এটা কিন্তু অনেক ছোট, আর এইটা কিন্তু এর চাইতে অনেক বড়, প্রায় 3 গুণ। এবারে আসেন, এরকম যদি সমষ্টি বের করতে বলে, পয়েন্টগুলা ঠিক 1.1, এটার পয়েন্টের নিচে পয়েন্ট দিবেন, তারপরে 0 1, এই পয়েন্টের নিচে পয়েন্ট, মানে পয়েন্টগুলো অ্যালাইন হবে 0 0 2টা 0 1 1, তারপর যোগ করে দিবেন 1 1, এখানে 0 আর 1 যোগ করলে 1 হয়, 2টা 0 একটা 1 যোগ করলে 1 হয়, 0.1, তাহলে 1.1111, 4টা 1, ঠিক আছে? তাহলে খ নাম্বার আনসার। এগুলো কিন্তু ইজি জিনিস, খালি কোনটা মাথায় রাখবেন, এই পয়েন্টগুলো অ্যালাইন করবেন, একই পয়েন্ট অ্যালাইন করবেন, সামনে পিছনে সংখ্যা অ্যালাইন করতে যাবেন না। 1 মিটার ইকুয়াল কত ইঞ্চি? 1 মিটার ইকুয়াল 1 মিটার ইকুয়াল 39.37, 39.37 ইঞ্চি, আর 1 ইঞ্চি ইকুয়াল 2.54 সেন্টিমিটার। এই তথ্য দুইটা মাথায় রাখবেন, অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে, অনেক সময় পরীক্ষা আসে। মুখস্থ যাদের মুখস্থ নাই, এখন একটা স্ক্রিনশট লেখেন, নোট ডাউন খাতায় লিখে নেন, সময় লাগবে না বেশি, খাতায় লিখে নেন, ক্লাস শেষে কাজ হবে মুখস্থ করা। যাদের মুখস্থ নাই, 4টি সরলরেখা এক বিন্দুতে ছেদ করলে কয়টি সরল কোণ উৎপন্ন হয়? 1। সরল কোণ মানে কি বলেন তো? সরল কোণ মানে আজকেই করিয়েছি 180 ডিগ্রি, 2 সমকোণ। তাহলে একটা রেখা থেকে একটা সরল রেখা আছে, সরল কোণ কয়টা হবে? যে কোনো একটা বিন্দু ধরে নিলে, যে কোনো একটা বিন্দু যদি আপনি ধরে নেন, সরল কোণ হয় 2টা, উপরের দিকে একটা 180 ডিগ্রি, নিচের দিকে একটা। এখন আপনাকে বলতেছে যে হচ্ছে কি হবে, 4টা সরল রেখা, তাহলে এইটা হচ্ছে আরেকটা সরল রেখা, ধরেন এইটা আরেকটা, 3টা হইল। কোন কালার দেই? লাল দিয়েছি, এবার নীলও দিয়েছি, এই কালারটাই দিলাম, তাহলে 4টা হইল। তাহলে প্রত্যেকটার এই যে কালোর উপরে আমি যদি এইটা হচ্ছে ইয়ে করি, এখানে একটা হইছে, এই যে এই সবুজটার উপরে যদি দেখেন, সবুজটার উপরে এই সাইডে একটা, এই সাইডে একটা, নীলটার উপরে যদি দেখেন, এই সাইডে একটা, এই সাইডে একটা, আবার এই হলুদটার মতো এইটার উপরে যদি দেখেন, তাহলে এই সাইডে একটা, এই সাইডে একটা। তার মানে প্রত্যেকটা রেখার দুই পাশে 2টা সরল কোণ উৎপন্ন হয়। তাহলে 4টা, আর 4 দুগুণে 8টা, যদি 5টা হইতো 5 দুগুণে 10টা, যদি n সংখ্যক হয় তাহলে 2 সাইডে 2টা, 2n সংখ্যক, 10টা হলে 10 দুগুণে 20টা, 15টা হলে 15 দুগুণে 30টা, এই সকল সংখ্যাও আসে। এখন দেখেন, প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসেও এইটা বলেছি, বলেন কোনটা আনসার হবে, এইটা বলেন কোনটা আনসার হবে। আমি একটু দেখি, এটা বলেন, আপনাদের অগ্রগতি দেখি, কারা কারা হচ্ছে মাথায় নিয়েছেন, এইটার আনসার কোনটা হবে এইটা দেখেন। এইটার কোনো ব্যাখ্যা দিব না, আমি কোনো ব্যাখ্যা দিব না। আপনারা প্রথম যেহেতু 2টা ক্লাসে এইটার ব্যাখ্যা দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস। এটার আনসার বলবেন 87 নাম্বার। এ বলতেছেন, তার মানে হচ্ছে তাসলিমা আমিন আপু বলছে এ, শামীম রেজা ভাই বলতেছে ক নাম্বার, মেজাবিন মৌসুমী আপু বলছে এ নাম্বার, 4 রাইট। এটা হবে দ্বিবিভাজিত। যখন বর্গ করতে বর্গমূল বের করবেন, দ্বিবিভাজিত। মিশ্র মানে প্রথমগুলার, আর হচ্ছে পরের গুলা ত্রিবিভাজিত, তাহলে ঘন, ঠিক আছে? এবার দেখেন এই প্রশ্নগুলার আমরা অনেকে নলের গুলা বেসিক ক্লাসে এগুলা সূত্র কিভাবে এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি প্রথম দিন আমরা যেটা সমাধান করলাম লেকচার 1-এ, সেখানে ছিল 2টা যদি নল একসাথে যদি চালু থাকে, পূর্ণ করতে সময় লাগবে উপরে 2টার গুণফল, নিচে 3টার হচ্ছে আমার নিচে 2টার যোগ। যদি 3টা নল দিয়ে আমার পূর্ণ করি, 3টা নল দিয়েই পূর্ণ করার কাজ করি, তাহলে উপরে 3টার গুণফল, নিচে হচ্ছে 2টা 2টা করে এ বি বি সি, 2টা 2টা করে হচ্ছে গুণফল। এখন বলতেছি এ আর বি দ্বারা পূর্ণ ও সি দ্বারা হচ্ছে খালি, এরকম কাজ। মানে 3টা নল আছে, প্রথম 2টা দিয়ে পূর্ণ করা হয়,
আর সি 3 নাম্বারটা দিয়ে খালি করা হয়, তাহলে খালি করা হয় একত্রে যদি কাজ হয়, একত্রে কাজ করলে পূর্ণ হতে প্রয়োজনীয় সময় কত লাগবে? প্রয়োজনীয় সময় কি, প্রশ্নটা দেখেন, প্রয়োজনীয় সময় সেটা হচ্ছে উপরের তিনটার গুণই হবে, এই যে তিনটা নল একসাথে কাজ করার মতো, মানে পূর্ণ করার মতোই। আর খালি করতেছে কে সেটা মার্ক করবেন। খালি করতেছে কে বলেন তো? সি খালি করতেছে। তাহলে এই সি এর সাথে প্রথমে এ কে গুণ করবেন এসি, তারপর সি এর সাথে বি কে গুণ করবেন, দুইটা যোগ করবেন, মাইনাস করবেন সি বাদে যে দুইটা পূর্ণ করে, সি বাদে পূর্ণ করে এ আর বি, তাহলে মাইনাস করবেন এ আর বি কে। একটু মুখস্থ, মানে মুখস্থ রাখাও সহজ, শর্টকাট, খুব কঠিন না এটা। তো বেসিক ক্লাসে আমরা এই সূত্রগুলো কিভাবে এসেছে সেগুলো দেখব। তো এখন হচ্ছে অন্তত এইটা মাথায় রাখবেন প্রিলিমিনারির জন্য। তো দেখেন আমরা যদি এটা অ্যাপ্লাই করি, এটা যদি আমরা অ্যাপ্লাই করি তো কি বলতেছে, এ বি সি তিনোটা, তার মানে এ 12, 15, সি হচ্ছে তৃতীয় একটি নল দ্বারা 20 মিনিটে 20 ঘন্টায়। এবার এই 20-এর সাথে আমার দুইটাই হচ্ছে গুণ হবে, তাহলে 12 গুণন 20 যোগ 15 গুণন 20, আর এই 20 বাদে বাকি দুইটা যে দুইটা দিয়ে পূর্ণ হয় এ বি, এটা বিয়োগ হবে, তাহলে 12 আর 15 আমাদের বিয়োগ হবে। এবার আমার উপরে হাত দিব না, আমরা উপরে প্রত্যেক দিনের আমার ক্যালকুলেশনের স্ট্র্যাটেজি একটু ফলো করবেন আপনারা। এইটা যে স্ট্র্যাটেজি একই নিয়মে আপনি বাসায় যে নিয়মে প্র্যাকটিস করবেন সেই নিয়মেই পরীক্ষা হলে প্র্যাকটিস করবেন। উপরে আমরা হাত দেই নাই, কিন্তু নিচের যোগটা আমি করবো। 12 দুগুণে 24, 240, 15 দুগুণে 30, 300, আর 12 15 180, এই দুইটা যোগ হইলে 3 2 540, 540 থেকে 180 বিয়োগ, তাহলে 0, 4 1 14, 6 হাতে আছে 1 2, 360। এখন কাটাকাটি করে দিবেন, কাটাকাটি করে যেটা উত্তর আসবে সেটাই আনসার। 0 0 কাটলেন, এবার 12 দিয়ে কাটলে 3 12 36, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, 10 ঘন্টা লাগতেছে। ঠিক আছে, খাতায় ভালো করে লিখে নেন, খাতায় ভালো করে লিখে নেন, স্ক্রিনশট দেন, ক্লাসের পরে অন্তত নোট করেন। এই নলের কিন্তু 3টা টাইপ হয়ে গেল। 2টা নল একত্রে পূর্ণ করলে, একত্রে আমার কাজ করলে ভরতে পূর্ণ হইতে কত সময় লাগবে। 3টা নল যদি একত্রে আমরা কি চালু করি, ভরতে 3টা দ্বারাই পূর্ণ করা হয়, পূর্ণ হইতে কত সময় লাগবে। এবার নল আছে 3টা, প্রথম 2টা দ্বারা পূর্ণ করা হয়, একটা দ্বারা আবার খালি করা হয়, তাহলে 3টা একত্রেই চালু করে দিলে পূর্ণ হইতে কত সময় লাগবে সেইটা এইটা। এবার দেখেন শুভ্রর বর্তমান বয়স, শুভ্রর বর্তমান বয়স অভ্রর দ্বিগুণ, কে বড়? শুভ্রটা আসলে আরেকজনের ডাবল, তাহলে যে পরে আছে অভ্র ছোট, অভ্রকে কত ধরছেন? অভ্রকে ধরবেন হচ্ছে অভ্র, ভালো করে দেখেন, চিন্তা করেন, বলতেছে রহিমের বয়স করিমের দ্বিগুণ, তাহলে কে বড়? আগে যে আছে সে বড়, রহিম বড়, তাহলে এই যে ছোটটাকে x ধরছেন, তাহলে বড়টা শুভ্র হবে 2x। 3 বছর পূর্বে অভ্রর বয়স হবে x - 3, আর এর বয়স হবে 2x - 3। ব্যাপারটা বুঝেন, 3 বছর পূর্বে দুইজনেরই বয়স 3 বছর করে কম ছিল, অভ্রর বয়সের 3 গুণ ছিল, এবং ওই যে 3 বছর পূর্বে এর যে 2x - 3 ছিল আর এর যে x - 3 ছিল, এখানে কি ঘটনা? এখানে হচ্ছে পূর্বে শুভ্রর বয়স, এই যে শুভ্র, ওই বেটা 3 গুণ ছিল ওর। তার মানে এখন আপনার প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে দেখেন, আপনি লিখবেন দুই সাইডে দুইজনকে সমান দিয়ে লিখছেন, এক পাশে 2x - 3, এক পাশে x - 3। এখন বলতেছি আমি, আমার কাছে যে টাকা আছে, আপনার কাছে যে টাকা আছে তার চাইতে আমার কাছে 3 গুণ বেশি টাকা আছে। ব্যাপারটা বুঝেন, আপনার কাছে যে টাকা আছে তার চাইতে আমার কাছে 3 গুণ বেশি টাকা আছে, মানে 3 গুণ টাকা আছে, 3 গুণ বেশি হলে আবার 3 গুণ বড় হয়ে যাবে, 3 গুণ টাকা আছে। আপনার কাছে যে টাকা আছে তার চেয়ে 3 গুণ টাকা আমার কাছে আছে। এখন আপনি বললেন যে ভাই আমার কাছে আছে 10 টাকা, তাহলে আপনার কাছে যদি 10 টাকা, আমার কাছে 3 গুণ টাকা আছে, আমার কাছে 3 × 10 = 30 টাকা আছে, কারণ আমি আপনার 3 গুণ। এখন যখন সমান আকারে লিখবো, আপনি কিন্তু 10, আমি কিন্তু 30, যখন দুইটাকে সমান করতে যাব, যে ছোট তার জায়গাতে ওই 3 দিয়ে গুণ করতে হয়। আপনারা এখানে আবার যে ভুলটা করেন, যে বড়, যার মাথায় বেশি তেল আছে তাকে আরো তেল দেন।
ঠিক আছে, ওই যে আমাদের স্বভাব এই কাজটা কিন্তু করে ফেলা হয় যে বড়কে আবার গুণ করে দেওয়া হয়। তাহলে বলতেছে 3 বছর পূর্বে শুভ্রের বয়স অভ্রের 3 গুণ ছিল, তাহলে শুভ্রকে বাম পাশে লিখছেন, অভ্রকে ডান পাশে লিখছেন। অভ্র কিন্তু কম, তাহলে কত গুণ কম ছিল? 3 গুণ। অভ্রর সাইডে ছোট, তাকে 3 দিয়ে গুণ করে সমান করবেন। এই লজিকটা ওই যে টাকা মিলাইলাম, ঠিক আছে, টাকার হিসাব আমরা ভালো বুঝি তো। তাহলে এখন একটু ক্যালকুলেশন করতে হবে। 2x এখানে ব্র্যাকেট দিয়ে দেন, 2x - 3, এ পাশে 3 গুণ আছে x এর সাথে, 3x - 3 3 9। এবার x গুলাকে এক পাশে নেন, সংখ্যাগুলাকে এক পাশে নেন। x যেহেতু 3x বড়, তাহলে ওকে এই x টাকে ওই পাশে নিয়ে যান। 3x 2x কে ওই পাশে নিয়ে গেলে এটা বিয়োগ হয়ে গেল। আর এই পাশে -3 ছিল, -9 কে যদি এই পাশে নিয়ে আসেন, এক পাশের জিনিস আরেক পাশে গেলে প্লাস হয়ে মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, গুণ ভাগ হয়ে যায়, ভাগ গুণ হয়ে যায়। তাহলে -9 ছিল +9 হয়ে গেল। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর এখানে আমাদের 3x থেকে 2x বিয়োগ করলে x, তাহলে x হচ্ছে 6। তাহলে শুভ্রর অভ্রর বর্তমান বয়স হচ্ছে 6 বছর, আর এর 6 দুগুণে 12, এদের হচ্ছে 12 বছর। ঠিক আছে, তাহলে এখন বলতেছে কি শুভ্রর বয়স কত? শুভ্রর বয়স হচ্ছে আমরা পেলাম 12 বছর। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ধরতে পেরেছেন কি ব্যাপারটা? এটা মাথায় নিবেন। এবার দেখেন প্রশ্ন করতেছে, দৈনিক, প্রশ্ন কি, দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিলোমিটার যাইতে, তো বলতেছে ভাই আপনি যে জেলায় আছেন, ধরেন আমরা বলতেছি যে রাজশাহী থেকে কক্সবাজারের দূরত্ব ধরেন আরেকটু বেশি, তো আমরা বললাম 480 কিলোমিটার। আমি একদিনে সাইকেল চালায় যাইতে পারবো 120, আমার কয় দিন সময় লাগবে? তাহলে 120 দিয়ে 480 কে ভাগ করে দিতে হবে। 480 কে 120 দিয়ে ভাগ করলে 4 12 48, 4 দিন সময় লাগবে। এগুলা কিন্তু নিজে মানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এবার দেখেন মান নির্ণয়ের প্রশ্নটা, 91 নাম্বার মান নির্ণয়ের প্রশ্নটা আমরা একটু দেখি কি বলতেছে। পি একটা হচ্ছে আমার সমীকরণ, মানে মান দেওয়া আছে। এখন আমি এটার জন্য দেখি, মানে দেওয়া আছে মাইনাস, চাচ্ছে প্লাস, তার মানে a প্লাস বি এর মান দেওয়া আছে, আর চাচ্ছে ধরেন a মাইনাস বি, অথবা a মাইনাস বি এর মান দেওয়া থাকবে, চাবে হচ্ছে আমার a প্লাস বি। তখন আমাকে সূত্র করতে হবে 4ab এর সূত্র। প্লাসেরটা কি হবে তাহলে? a প্লাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে আমার p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল কত হবে বলেন তো? p মাইনাস 1/p হোল স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস 4a, প্রথমটা a পরেরটা b, তাহলে 4p ইন্টু 1/p, উপর আর p এর নিচে p কাটা গেল। তাহলে p মাইনাস 1/p এর মান দেওয়া হচ্ছে 5, তাহলে 5 এর উপর স্কোয়ার প্লাস 4, 5 5 25 প্লাস 4, তাহলে কত হয়ে গেল? 29। এখন আমাদের কি হবে? এখন বলতেছে ও স্কোয়ারের মানই চেয়েছে, এখানে স্কোয়ারই চেয়েছে, তাহলে 29 ক নাম্বার হচ্ছে আনসার। এগুলা কিন্তু এই যে শিক্ষক নিয়োগের জন্য খুবই ইম্পর্টেন্ট, শিক্ষক নিয়োগের জন্য এই মান নির্ণয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার বলতেছে সমীকরণের মূলদ্বয়। এই যে সমীকরণের মূলদ্বয় যখন বলবে একটি দ্বিঘাত সমীকরণ, তখন আমরা এই যে আমরা 70টা প্রশ্ন সলভ করেছি, আমরা কিন্তু মিডিল টার্ম করা শিখেছি অনেকগুলা, x² মাইনাস এক্স মাইনাস 12। তাহলে এই যে কনস্ট্যান্টে আমার দেখতে হবে, কনস্ট্যান্ট যেটা থাকবে সেইটাকে আমি তার গুণনীয়কের গুণফল আকারে কতভাবে লিখতে পারি। আমরা 12কে লিখতে পারি 12 1 12, 3 4 12, 6 2 12। এবার আমরা যদি মাইনাস থাকে তখন আমাকে একটা প্লাস আর একটা মাইনাস নিব, আর যদি সব দুইটাই প্লাস থাকে তখন হচ্ছে আমার কি করব, দুইটাই যদি প্লাস থাকে তখন আমরা কি করব, তখন হচ্ছে যোগ আকারে লিখব। তাহলে যেহেতু দুইটাই প্লাস নাই, সো একটা প্লাস একটা মাইনাস দিয়ে আমার মাইনাস এক্স বানাইতে হবে। তাহলে একটু চিন্তা করি, আমরা যদি -4x আর +3x নেই, আমরা 4 থেকে 3 বিয়োগ করলে একটা থাকতেছে, সো মিলে গেছে 3 আর 4। সো পরের লাইনে আমরা করব x² এটা ইকুয়াল 0 আছে, তাহলে সমীকরণ, তাহলে ইমপ্লাইজ দ্যাট x² -4x + 3x -12 = 0। এই x² আর 4x থেকে যদি আমি কমন নেই, x² আর 4x থেকে যদি x কমন নেই, x - 4 থাকতেছে, 3x আর 12 থেকে আমরা কত 3 কমন নিব, তাহলে এখানে x থাকলো, ওখানে 3 4 12, তাহলে 4 থাকলো। তাহলে x - 4 আর x আর +3, x +3, এই যে এটা হচ্ছে মিডল টার্মে এতটুকু আসলো। তো যখন আমার এটা সমীকরণের মূল বের করতে বলবে,
যখন সমীকরণের মূল বের করতে বলবে তখন এই যে উৎপাদক x-4 একটা উৎপাদক, x+3 একটা উৎপাদক, এই উৎপাদককে কত ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে x-4 ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল -4টা ওই পাশে গেলে +4 হয়ে যাবে, x+3 ইকুয়াল যদি 0 হয় তাহলে এই +3টা সমানের ওই পাশে গেলে -3 হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমার সমীকরণের মূল সমাধান। মূল বলুক আর সমাধান বলুক একই প্রশ্ন। তাহলে 4 আর -3, তাহলে -3 আর 4, তাহলে খ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে আনসার, ইয়েস। এবার দেখেন গসাগু, খুবই ইম্পর্টেন্ট। এগুলা সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শিক্ষক নিবন্ধন বলেন, বিসিএস বলেন, বা অন্য যে কোনো হচ্ছে আপনার নিয়োগ পরীক্ষা বলেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন উৎপাদকে বিশ্লেষণ করতে গসাগু করতে হবে তখন উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 4x² - 16, 4x² এটাকে 2x এর হোল স্কয়ার আকারে লিখতে পারেন, কারণ 4 কে ইকুয়াল টু স্কয়ার লিখতে পারেন, আর x এর উপরে তো x² আছেই। তাহলে 4x² কে আপনি পরের লাইনে লিখতে পারেন 2² আর x²। তাহলে দুইটার উপরে যদি স্কয়ার মানে 2 হচ্ছে পাওয়ার, তাহলে 2x হোল স্কয়ার লিখতে পারেন। -16 কে লিখতে পারেন 4²। এখন এই সূত্রটা আপনাদের যাদের মনে নাই এটা মাথায় লিখে নেন এবং মনে করে নেন, মুখস্থ করে নেন। a² - b² একে আপনার a+b * a - b আকারে লিখতে পারবেন। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। a² - b² = a+b * a - b। তাহলে দেখেন তো এই পুরাটা a আর এইটা b, তাহলে একবার প্লাস 2x + 4, একবার হচ্ছে আমার -2x - 4, ঠিক আছে। এই 2x, এবার একটু দেখেন 2x + 4, এখান থেকে কিন্তু 2 কমন নিতে পারেন, কারণ এখানেও 2 আছে এখানেও 2 আছে। তাহলে x 4 থেকে 2 যদি কমন নেন, কারণ 4 মানে হচ্ছে 4 কে লিখতে পারেন 2 × 2, তাহলে একটা 2 কমন নিলে আরেকটা 2, তাহলে পরের লাইনে আপনি এভাবে লিখতে পারেন 2 × x + 2 × x + 2 এখানেও কিন্তু সেম কাজটা আপনারা করতে পারেন 2x - 4, এখানেও যদি 2 কমন নেন তাহলে x হচ্ছে আপনি কি করতে পারেন -2 করতে পারেন, 2 × 2 = 4, x + 2 x - 2, ঠিক আছে। আপনারা এই প্রথমটার হচ্ছে উৎপাদকে ভাঙলেন। এবার পরেরটা 6x² 24x + 24, এইটাকে যখন আপনার উৎপাদকে ভাঙবেন, দেখেন এতক্ষণ পর্যন্ত দেখেন আজকের ক্লাসে আর একটা নতুন হচ্ছে আপনাকে জিনিস দিব, সেটা হচ্ছে যে এতদিন মানে এই যে 70টা প্রশ্ন আমরা সমাধান করেছি, সবসময় যেটা আমরা দিতাম সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটাকে উৎপাদকে আমরা ভাগ করতাম, কিন্তু এই x² যেটা সবচেয়ে দ্বিঘাত আছে এর সাথে আমাদের সবসময় 1 থাকতো। এই যে আগের প্রশ্নটাও যদি দেখেন x² এর সাথে 1 আছে, ঠিক আছে। তো এই জন্যই আমরা শুধু এইটা নিয়ে কাজ করেছি, কিন্তু x² এর সাথে 1 বাদে যদি অন্য কোনো কনস্ট্যান্ট থাকে ধ্রুবক সহগ আকারে, তখন এই 24 আর 6 এই দুইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, এই দুইটার গুণফল নিয়ে, ওই দুইটা নিয়ে যে বড় সংখ্যা হয় সেটা নিয়ে কাজ করতে হবে। তো ওই 6কে আপনারা আলাদা করেই রাখেন, 6কে তো আলাদা করতে পারতেছেন। এই 24কে আপনারা ভাঙতে পারেন 4 × 6, 4 × 6 = 24, আর এই 6কে আবার ভাঙ করতে পারেন 3 × 6, এভাবে করতে পারেন। এখন আমাদের টার্গেট হচ্ছে 24 মেলানো, মাঝে 24 থাকতে হবে। এবার একটু দেখেন তো 6 আর 3 × 6 = 18, 4 × 2 = 8, 18 8 যোগ করলে 26 হয়ে যায়, 24 কিন্তু হয় নাই। এবারে যদি আমরা আরেকটু হচ্ছে প্রসেসে যাই, 3 × 4 = 12, এই যে ভেতরে দুইটা গুণ করেন, 3 × 4 = 12 আর 6 × 2 = 12, তাহলে 12 12 কিন্তু 24, তাহলে মিলে গেছে। তার মানে এইটা আপনি করতে পারেন 6x² + 12x + 12x + 24। এখন এখান থেকে আপনারা 6x² আর 12x, এখান থেকে 6x কমন নিতে পারেন, তাহলে x প্লাস x নিয়ে আসতেছেন, 6 নিয়ে আসতেছেন, শুধু 2 থাকবে কারণ 6 × 2 = 12। এবার এখান থেকে আপনারা যদি 12 কমন নেন তাহলে x থাকলো, 24 থেকে 12 কমন নিলে 24, 12 × 2 = 24, 2। এবার দেখেন x + 2 আর থাকলো 6x + 12, এবার x + 2 আর এখান থেকে কিন্তু 6 কমন নিতে পারেন, 6 যদি কমন নেন তাহলে x + 2। এবারে আপনার
আমরা এই সংখ্যাটাকে আগে নিয়ে আসলে 6x + 2x + 2, তার মানে দুইটা x + 2। এখন আপনার এই যে এইটাকে আমরা ভাঙলেন, এইটাকে আপনার ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করলেন, গসাগু বলছে। গসাগু কি বলতেছিলাম আমি, কি বলছি, এই যে 70টা দুইটা এরকম প্রশ্ন সলভ করছি, কিন্তু এইটা একটু তুলনামূলক জটিল, এজন্যই টপিকও হয়ে যাবে কিন্তু আমাদের ক্লাসে। আপনাকে ক্লাসগুলো ভালো করে আয়ত্ত নিতে হবে। গসাগু মানে কমন যেগুলো আছে তার চেয়ে সবচেয়ে বড় কমন কে কে আছে দেখেন, এখানে x + 2 আছে, x + 2 আছে একটা, কিন্তু আরেকটা x + 2 এখানে আছে, এখানে x - 2 আছে, সো এরা কিন্তু কমন নাই, সো x + 2 কমন আছে, নিলাম। এবার এখানে 6 আছে, 6 কে লিখতে পারেন, 6 কে লিখতে পারেন 6 = 3 × 2 = 6, আর এখানে 4 আছে, 4 কে লিখতে পারেন 2 × 2, তার মানে এখানে 2 আছে দুইটা, এখানে 2 আছে একটা, তাহলে কমন কয়টা, 2 আছে, একটা 2 কমন আছে, সো এই দুইটা আমি নিলাম। তাহলে যেটা হইছে এটাই হচ্ছে আমার গসাগু। তাহলে 2 × x + 2 ঘ নাম্বার হচ্ছে आंसर। ইয়েস, 4 নাম্বার। হ্যাঁ, আপনারা কমন নিতে পারেন, আপনারা যদি মনে করেন এটা দেখালাম, কারণ কি এটা দেখানোর একটা কারণ আছে। পরের দিনে আসবে আপনার এইটা, যেটা আপনি যেটা বলছেন যে আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে 4 কমন নিতে পারি, x² আর হচ্ছে 4, এইটা কিন্তু সহজ হয়ে যাবে, এইটা আমি দেখাইতাম এখনই। আর এখানে যেটা একজন বলেছেন x কিন্তু 4 যায় দেখেন প্রত্যেকটা, তাহলে x² 24 থেকে যদি 6 কমন নেন তাহলে 4 × 6 = 24, 4x, আর 24 থেকে 4 × 6 = 6, তাহলে এইটাকে এবার কিন্তু মিডল টার্ম করলে দেখেন 6 আগেই যখন নিয়ে আসলাম তখন এইটাকে মিডল টার্ম করা সহজ, এইটাকে একদম 4 x² - 4 কে x² - 2², তখন x + 2 আর x - 2 সাথে সাথে লিখে দিতে পারবেন, তারপর 4 কমন নিয়েছেন, এই দুইটা হয়ে গেছে। তো এই যে আজকে লং প্রসেস দেখানোর একটা কারণ রয়েছে, কারণ সামনে আমরা কিছু হচ্ছে প্রশ্ন শিখব, সেটাতে আসলে কমন না নিয়ে আপনার কমন নিলেও আর হবে না, দেখবেন যে কমন যাচ্ছে না এরকম একটা আমরা সংখ্যা দিয়েছি। যেমন যদি এখানে আমরা 24 না দিয়ে যদি এখানে কি দিতাম, এখানে 20 দিয়ে দিতাম, তখন কিন্তু 2 কমন নিতে পারতেন, ওই কমন নিয়ে খুব লাভ হইতো না, কারণ এখানে কিন্তু 3 থেকেই যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটা দেখাবো এটা দেখেন, আগে করেছেন রুট থাকা মানে যে পাওয়ার থাকবে, পাওয়ারকে আসলে পাওয়ারের উপরে হচ্ছে আমার হাফ, 2 দিয়ে ভাগ, তাহলে পাওয়ার আছে কত, 4, 8 কে যদি 2 দিয়ে ভাগ করেন 4, তাহলে অ্যাকচুয়ালি এই রুট উঠে যাবে আর এইটার অর্ধেক হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাহলে 2 এর উপর পাওয়ার এখন 8 ছিল, পাওয়ার হয়ে যাবে 4, তাহলে 2 এর উপর 4 মানে 4টা 2, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ক নাম্বার হচ্ছে आंसर। এগুলাতে প্রো হয়ে যেতে হবে। এটার কাজ, যে নিচে সে থাকে নিচে, যে ডানে থাকে সে উপরে, আর যে অ্যালাইন সমান এই এক্সটা ইকুয়াল, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 5 এর উপর 3, তার মানে 5 × 5 × 5 125। এগুলা যারা প্রিভিয়াস দুইটা ক্লাস করেছেন তারা কিন্তু এগুলাতে প্রো হয়ে যেতে হবে। এবার দেখেন ইউ একটা সার্বিক সেট, এ একটা সেট, বি একটা সেট। এখন এ প্রাইম মানে এ বাদ, ইউ থেকে এ বিয়োগ করে দিতে হবে। ইউ থেকে যদি এ বিয়োগ করে দেন তাহলে 1 কাটা যাবে, 2 কাটা যাবে, 3 কেটে দিলাম, তাহলে 4, 5 আর 6 থাকলো। এবার বি প্রাইম, তার মানে ইউ থেকে বি বাদ যাবে, বি হচ্ছে 2 কেটে দিলাম, 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, তাহলে থাকলো কে, এ 1, 3, 5। এখন বলতেছে ইন্টারসেকশন, গত ক্লাসেই কিন্তু দেখিয়েছি ইন্টারসেকশন মানে কমন থাকতেছে, তাহলে এখানে কমন কে আছে, 4, 5, 6, 1, 3, 5 কমন কে আছে, শুধুমাত্র আছে 5 কমন, তাহলে খ নাম্বার হচ্ছে आंसर। শুধুমাত্র হচ্ছে আমার কি 5 কমন, তাহলে খ নাম্বার হবে आंसर। এবার দেখেন ধারার n তম পদ, n এর মান, পদ সংখ্যা n ইকুয়াল, আমরা গত ক্লাসে কিন্তু এটার বেসিক দেখেছি, সূত্র তৈরি করা, শেষ পদ, শেষ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই নিচে অন্তরকে কত দ্বারা প্রকাশ করেছিলাম, ডি দ্বারা, প্লাস হচ্ছে 1, সো শেষ হচ্ছে 302, আর হচ্ছে প্রথম হচ্ছে 5,
প্রত্যেকটার অন্তর কত করে আছে? 3 করে অন্তর আছে, প্লাস 1। 302 থেকে 5 বিয়োগ করলে 297, 3 প্লাস 1, 3 দিয়ে 2 কে ভাগ যায় না, তাহলে 2টা নেই, 3 নং 27, তাহলে আরো 2 থাকে অবশিষ্ট, এই 7 নিয়ে আসলাম, 3 নং 27, 99, তাহলে 99 যোগ 1, 100। ঠিক আছে, তাহলে 100তম পদ। বুঝতে পারতেছেন? তাহলে এই যে আমাদের প্রতিদিনের, তার মানে ডে বাই ডে কিন্তু আপনার আপগ্রেড হচ্ছে কিনা এটা কিন্তু যাচাই করতে হবে। এটা নির্ভর করতেছে আপনি কতটা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, ব্যাখ্যাগুলা কতটা আপনি নোট করে নিচ্ছেন সেইটার উপরে। 100 অনেকেই পেরেছেন। এবার দেখেন সমীকরণ থেকে x - 6 7x x - 6 7x - 48, x গুলাকে একদিকে নিয়ে যাবেন, সংখ্যাগুলাকে একদিকে নিয়ে যাবেন। বড় আছে, বড় এটা 7x, তাহলে একে ঠিক রাখলাম, এই পাশের x কে ওই পাশে নিয়ে গেলাম, -x সংখ্যা -6 48, ওই পাশে -48, এই পাশে +48, তাহলে 48 থেকে এবার +48 -6, তার মানে 48 থেকে 6 বিয়োগ দিলে 42, 7 থেকে একটা x, 7টা x থেকে একটা x বিয়োগ করলে 6x, তাহলে x ইকুয়াল কত হবে? 6 দিয়ে ভাগ করে দিতে হবে, আরেক সাইডে গিয়ে 6 ভাগ, তার মানে 7 হচ্ছে আপনার আনসার, ঘ নাম্বার। এবার দেখেন tan এর আমরা গত ক্লাসে মান দেখেছি সবগুলো, বলছি tan আগে মুখস্থ করতে হবে। একই সাথে আমরা সেরা 1000টা প্রশ্নও সলভ করব, আবার টপিকগুলো মুখস্থ করে নিব। তাহলে tan 0 মানে 0, tan 30 মানে 1/√3, tan 45 মানে 1, tan 60 মানে √3, tan 90, এই যে এইটার আমরা গতকালকে প্রশ্নের ব্যাখ্যা করতে যে সবগুলা দেখেছিলাম। তাহলে 45, দুটি সমান্তরাল সরল রেখা, একই জিনিস বারবার আসতেছে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আলাদাভাবে। সমান্তরাল সরল রেখা কোনোদিন ছেদ করে না, কোনোদিন স্পর্শ করে না, কিচ্ছু করে না। এর আগে আমরা স্পর্শ করার কথা দেখেছিলাম, ছেদ করবে না শূন্য জায়গায়। দেখেন কোন একটা সমীকরণ যদি দেওয়া থাকে, ফাংশন যদি দেওয়া থাকে f(x) -2x + 10, এরপরে যদি f(x) এর জায়গাতে কোনো একটা মান দেওয়া থাকে, তার মানে x এর জায়গাতে আমার ওই মানটা বসে যাবে। তাহলে f(0) হবে x, যত জায়গায় x ছিল x এর জায়গাতে 0 বসে যাওয়া। সো 0 এর উপরে 3 - 2 × 0 + 10, 0 দিয়ে কোনো কিছুর সাথে গুণ থাকা মানে 0 হওয়া, তাহলে থাকতেছে শুধু 10। তাহলে ফাংশনের একদম বেসিক শিখলাম যে f(x) বা f(y) বা যে কোনো কিছু একটা f দিয়ে যদি একটা আমার ফাংশন থাকে, তারপরে ওই ফাংশনের চলকের জায়গায় যে মানটা থাকবে, ওই সমীকরণের প্রত্যেকটা ওই চলকের জায়গায় ওই মানটা বসে যাবে। এইটা হচ্ছে বেসিক। এবার দেখেন কি বলতেছে প্রশ্নটা, একটু ভালো করে পড়ুন। আমরা বুদ্ধিমত্তার মধ্যে এসেছি, প্রশ্নটা একটু দেখুন। একটি গিয়ার ট্রেনে 3টি গিয়ার আছে। গিয়ার ট্রেনে 3টা গিয়ার আছে। গিয়ার এ 12টা দাঁত আছে, গিয়ার বি 36টা দাঁত, গিয়ার সি 24টা দাঁত। তো গিয়ারগুলা ধরেন এইরকম হইছে। আমি মানে ওই সংখ্যাগুলো ঠিক রাখতেছি না, আমি জাস্ট গিয়ারটা জিনিসটা বোঝাচ্ছি। এখন এর সাথে এখানে আরেকটা গিয়ার আছে, ধরেন তার দাঁত সংখ্যা আবার বেশি, ঠিক আছে? এখানে ধরেন আরেকটা গিয়ার আছে, গিয়ারের চাকতি। গিয়ার আপনারা দেখে থাকতে পারেন, যদি না দেখেন একটু বোঝার চেষ্টা করবেন। ধরেন মানে এইটা যদি এই দিকে ঘুরে, তাহলে এই দিকে ঘোরা মানে কি, এই দাঁতগুলা কিন্তু একে
উল্টা দিকে ঘুরায় ফেলবে, এই দিকে ঘুরতেছে আবার এটা এই দিকে ঘুরবে, এভাবে কিন্তু চেন ঘুরে, ঠিক আছে। তার মানে প্রথমটা যদি এই দিকে ঘোরা মানে কি, এইদিকে ঘোরা ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘুরে ক্লকওয়াইজ ডান দিকে, দেখেন এই রকম, এই যে এটা ঘড়ির কাঁটা আর ঘড়ির কাঁটা বিপরীত এই দিকে। তাহলে প্রথমটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, পরেরটা ঘড়ির কাঁটার বিপরীতে, তারপরেরটা আবার ঘড়ির কাঁটার দিকে। এখন দেখেন আপনাকে কি বলতেছে, 3টি ট্রেন আছে, যদি গিয়ার এ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, যেদিকে ঘুরে সেদিকে ঘোরানো হয় ঘড়ির কাঁটার দিকে, তাহলে গিয়ার সি, এ যদি গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, বি ঘড়ির কাঁটার বিপরীতে, সি তাহলে ঘড়ির কাঁটার আবার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, রাইট। এটা দেখে মাথা কেন ঘোরাবে ভাই, আপনি কি বুঝেননি? গিয়ারের এটা কি বুঝেনি? এই ক্লাসটা শেষ হলে গিয়ারেরটা এসে আবার পড়ে যাবেন, গিয়ার বুঝতে হবে আপনাকে। এগুলো আমাদের লাইফের মানে জীবন সংশ্লিষ্ট, না হলে তো ছোট বাচ্চা আপনাকে একটা গাড়ি বানাই দিতে বললে গাড়ি বানাইতে পারবে না, মাথায় কনসেপ্ট আসবে না, ঠিক আছে। খ নাম্বার আবার বলতেছে ঘড়ির কাঁটার বিপরীতে না ভাই, এ যদি ঘড়ির কাঁটার দিকে হয়, যেদিকে করে এইদিকে, এটা যদি এটাকে যদি এইদিকে ঘুরান তাহলে এই ব্যাটাটা এইদিকে ঘুরবে না, বলেন তো? এটাকে যদি এইদিকে ঘুরান, এই দাঁতগুলো এইদিকে আসতেছে মানে একে ঠেলে এইদিকে ঠেলে দিবে, তাহলে এই ব্যাটা এইদিকে ঠেলবে। এ যদি এইদিকে ঘুরতেছে মানে এ আবার এইদিকে যাবে, তাহলে ঘড়ি কাঁটার দিকে হলে দ্বিতীয়টা এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিশিষ্ট মান, এই যে এই মানসিক দক্ষতার এই টাইপের ম্যাথগুলা যখন আপনি সলভ দেখবেন না, তখন আপনি কি করবেন, সলভ দেখলে আপনি পারবেন, সলভ না দেখলে পারতেছেন না। কেন? কারণ আপনার ব্রেন ফ্রেশ নাই, আপনি দুশ্চিন্তা করেন, প্রচুর দুশ্চিন্তা করেন। আপনার ম্যাথের এগুলো বোঝার জন্য চিন্তা করা যাবে না, কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। প্রথম দিকের আপনার দুইটার মধ্যে সংখ্যাগুলোর মধ্যে যোগের কোনো সম্পর্ক আছে কিনা, ভাগের কোনো সম্পর্ক আছে কিনা, এই জাতীয় মিল। এখন এই সংখ্যাটার সলভ যদি দেখেন 18 আর 12, কোনো কি মিল আছে যে 18কে গুণ করলে, ধরেন 18 আর 12-র মধ্যে পার্থক্য কত, 18 আর 12-র মধ্যে পার্থক্য আমার -6, আবার এটা বেড়ে গেছে। সো এইরকম কোনো সম্পর্ক এখানে থাকবে না যে সব বাড়া, এত সংখ্যা বাড়তেছে বা গুণ। তো আপনি তখন সবগুলা সংখ্যা যোগ করে দেন, 18, 12, 20, 18 আর 12 যোগ করলে 30 হয়, 30 আর 20 50, তাহলে এটাও যোগ করেন। 16 আর 14 যোগ করলে কত হয়, 16 আর 14 যোগ করলে 30 হয়, 30 আর 30 60। এবার 45, 18 আর 27, 18 আর 27 যোগ করলে আপনার 45, 18 15 নিলে 13 নিলে 40 আর 5 45, 45 45 90। তাহলে যোগ করে দিচ্ছেন। দেখেন প্রথমের কাজ হবে এরকম যদি থাকে, যেমন 3টা এক জায়গায় একটা মিলিত হয়েছে, এইরকম যদি আমার 3টা, যদি 4টা হাতল থাকতো তাও যোগ করতেন। এবার এই পাশের সাথে আপনার সিমিলারিটি দেখতে হবে, 50 5 60 6, বুঝে ফেলবেন কিন্তু 50 5, তাহলে একটা শূন্য উঠাই দিচ্ছেন মানে 10 দিয়ে ভাগ করতেছেন, 50কে 10 দিয়ে ভাগ করা মানে একটা শূন্য কেটে যাওয়া, তার মানে 60কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য, তাহলে 6। তাহলে 90 আছে, 90কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য, তাহলে 9 হবে আনসার। দেখছেন, অন্যভাবে চিন্তা করলে কিন্তু এটা আসবে না। তো এইরকম ভাবে যদি এই যে ত্রিশূল থাকে বা এরকম ভাবে 4টা আছে 5টা আছে, সবগুলা যোগ করে দিবেন, বা প্রথমগুলা যোগ করবেন, দ্বিতীয়গুলা যোগ করবেন, প্রথমগুলা যোগ করবেন, এরকম যদি দুইটা দুইটা করে থাকে তাহলে এটা যোগ করতেন, এটা যোগ করতেন, দিয়ে নিচেরটা দেখতেন, দেখতেন দুইটার বিয়োগফলটা এখানে দেওয়া আছে, এইরকম কোন একটা রেশিও দেখবেন যে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আজকের আপাতত এটা দেখলেন। এবার প্রশ্নটা দেখেন, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার। এখন যেহেতু একটা ঘন্টার মিনিট আছে, সবগুলাকে আগে আপনার মিনিটে করে ফেলবেন। এইটা আমরা এর আগে প্রিভিয়াসে সলভ করেছি, সংখ্যা দেওয়া থাকতো, বলতো 30 60-এর কত অংশ, 30 50-এর কত অংশ, কিন্তু এখানে ঘন্টা দেওয়া আছে। তাহলে 2 ঘন্টা, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, 60 মিনিট, তাহলে 2 ঘন্টা মানে 60 দুগুণে 120 আর 40, তাহলে 160 মিনিট। আর 6 ঘন্টা মানে 6 গুণন 6 60, তার মানে 360 মিনিট। এখন বলছে 2 ঘন্টা 6 ঘন্টার কত অংশ। কি বলতেছিলাম যে যার নিচে র আছে, যার সাথে র আছে সে যাবে নিচে, যার সাথে এর র এর বিভক্তি, যার সাথে র এর থাকবে। বলতেছে 25-এর 30 কত অংশ, তাহলে 25টা নিচে যাবে।
যার সাথে র থাকবে সেটা নিচে, তাহলে 6 ঘন্টা এই 300 নিচে আর 160 এটা উপরে, কাটাকাটি যদি করতে যাই তাহলে এবার আমরা এই যদি আমরা কাটি 8 দিয়ে কাটতেছি, 8 দিয়ে তো ওরে যায় না, 4 দিয়ে, 4 4 16 আর 4 9 36, তাহলে 4/9, 4/9 আর তো কাটা যায় না। সো গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন ভালো করে? যার সাথে র বা এর আছে সে যাবে নিচে, যার সাথে র বা এর আছে সে যাবে নিচে। আজকের দিনের লাস্ট প্রশ্ন 47তম বিসিএস এর। এই যে ইংরেজির কিছু শব্দ দেওয়া থাকতে পারে যেখান থেকে আপনাকে বলতে পারে কি যে পরেরটা কি হবে। এখন দেখেন সিড, সিড মানে হচ্ছে বীজ, স্যাপলিং মানে চারা গাছ। এখন অর্থ না জানলে তো এগুলো পারবেন না, আগে এর জন্য প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ইংরেজির অর্থ জানতে হবে। এগুলো খুব বেশি আসে না, একটা দুইটা আসে। এখন এগ মানে ডিম, আপনি বুঝতেই পারবেন বীজ থেকে চারা গাছ হয় প্রাকৃতিক, যার জীবন আছে। এখন ডিম থেকে কি তৈরি করা যাবে? অমলেট মানে ডিম ভাজি, কিন্তু আপনার তো জীবন আছে, বীজকে ভেজে তো খায় ফেলেন নাই। যদি বীজ আছে, বীজের পরে পপকর্ন হয়ে যাইতো, মনে করেন যে আপনি খই বানাইছেন, তখন এর থেকে আপনার হইতে পারতো অমলেট। কিন্তু সিড, বীজ থেকে কিন্তু চারা গাছ হয়েছে, যার জীবন আছে, ও আমাদেরকে মনে করেন সেবা দিবে। এখন ডিম থেকে চিকেন হবে, চিকেন মুরগি, ঠিক আছে, কিন্তু এই সিড থেকে কিন্তু ট্রি দেয় নাই, গাছ দেয় নাই, স্যাপলিং, চারা গাছ, ছোট বাচ্চা। ইয়োক মানে কি? কুসুম, ডিমের কুসুম, তো এগুলো তো আসবেই না। এবার চিক, চিকেন মানে মুরগি প্রাপ্তবয়স্ক, আর চিক মানে মুরগি ছানা। তাহলে বলেন তো কোনটার সাথে মিল পাচ্ছে? আপনারাই উত্তর দিতে পারবেন। 105-এর দিচ্ছেন ক নাম্বার, মায়ের তো খাবেন, ঠিক আছে? 105-এর ক নাম্বার না, তাহলে কোনটা হচ্ছে? চিক মানে কি? মুরগি ছানা। ক্লাস এখানেই শেষ হচ্ছে, ক্লাস কেমন বুঝতেছেন? নোট করতেছেন? কে কে নোট করতেছেন একটু আমাকে বলেন তো, আপনারা কে কে নোট করতেছেন? যদি সবাই নোট করতেন তাহলে তো ক্লাস শুরুর সময় যে কয়জন থাকেন তার চাইতে অর্ধেক হয়ে যায় ক্লাস শেষে। তাহলে তো নোট করতেছেন না, এটা বোঝাই যায়। কারণ নোট না করে পড়া মানে আপনার তীব্র ইচ্ছা নাই কোনো কিছু শেখার। আপনি যতক্ষণ পারলেন একটু চোখে দেখলেন, তারপরে চলে গেলেন। যারা শেষ পর্যন্ত ক্লাস করতেছেন তারাই একটা ইচ্ছা শক্তি রেখেছেন ভালো কিছু করবেন, এবং ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। বললাম ক্লাসে ইনশাআল্লাহ এটা মিলিয়ে নেবেন, আপনাদের ভালো কিছু হবে খুব দ্রুত। অন্যরা যারা মানে মনে করেন যে মনোযোগ অল্প কিছু করছে আবার ঘুরতেছে, এরা হচ্ছে ফ্রি সময়, একদম কোনো কিছু করার নাই, তার মানে কারোর সাথে মেসেঞ্জারে চ্যাট করারও নাই, তখন সে আসলে পড়াশোনা করে। কিন্তু যার সাথে আপনাকে এই চাকরির পরীক্ষার সময় সবাইকে ইগনোরেন্সের মধ্যে রাখতে হবে, আপনার সবচেয়ে প্রায়োরিটি হবে হচ্ছে আপনার শেখা। আপনি কোন জিনিসটা পারেন না সেইটা আপনার শেখা, ঠিক আছে? নোট করে এখন ক্লান্ত হয়ে শুয়ে শুয়ে দেখছি, সমস্যা নেই। যে কমপ্লিট যদি নোট ধরেন এখন করলে না, এই যে কিছু 5টা বাকি আছে, ক্লাস রেকর্ড থাকবে তখন করে নেবেন। হ্যাঁ, ক্লাস করে মানে নোট আগে করেন নাই কিন্তু এখন করবেন। অনার্স প্রথম বর্ষের হইলে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে 35টার মধ্যে, প্রতিদিনের যে 35টার মধ্যে অন্তত 5টা নোট করেন, যে 5টা আপনার ভালো লাগতেছে এবং যে 5টা সম্পর্কে আপনি জানতেন না এবং ভালো করে বুঝতে পারছেন। যেমন অনেকগুলো ট্রিক্স হইতে পারে, যেমন আজকের ক্লাসে আমি দশমিক সংখ্যার একের চাইতে ছোটগুলার বর্গমূল বের করা শেখালাম। এটা কিন্তু একটা মানে খুবই মানে ভাইটাল একটা ট্রিক্স। সো এই ট্রিকটা আপনার মাথায় নিতে পারেন, এটা নোট করে রাখেন। এইরকম জিনিস অন্তত নোট করবেন। যে আলহামদুলিল্লাহ গত দিন থেকে আজকে ভালো উন্নতি হয়েছে, বা অবশ্যই ভালো উন্নতি হবে। যারা এইটার সাথে, অনেকে বলছেন অনেক দ্রুত বলতেছেন বুঝতে পারতেছি না, কিন্তু এইটার সাথে যে খাপ খাওয়াইতে পারবেন সে দেখবেন যে আজকের আমরা 75 দিন পরে আপনার অবস্থাটা কোথায় যায়। ওটা আমরা প্রশ্ন করব, সেই দিন আপনিই আপনার মতামতটা জানাবেন, ঠিক আছে? আমরা জানতে চাইবো। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা 106 থেকে 140 নাম্বার প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।